আসসালামু আলাইকুম। এসএসসি 26 অ্যান্ড 27 আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। এসএসসি 26 এর জন্য কিন্তু সামনে আর এসএসসি পরীক্ষার বেশি একটা সময় নেই। তোমাদের সময় আছে হাতে গোনা আর মাত্র ২ মাসের মতো। সো ইতিমধ্যে তোমরা তোমাদের যে ধরনের সাবজেক্টগুলো এবং তোমরা তো শর্ট সিলেবাস এক্সাম দিবা। তো তোমাদের যেই সাবজেক্টের যে চ্যাপ্টারগুলো তোমাদের জন্য অ্যাসাইন করা হয়েছে আশা করি তোমরা ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ এবং এখনো যারা ভালোমতো প্রিপারেশন নিতে পারোনি বা বিভিন্ন কারণে হয়তো পড়াশোনাটা যেভাবে এখন পর্যন্ত থাকা দরকার প্রিপারেশনটা হয়তো সেভাবে নেই, বা যারা মনে করছো যে তোমাদের প্রিপারেশন ভালো বাট আরো ভালো করা যেতে পারে, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। এবং 26 বাদে এসএসসি 27 এর যারা আছো তারা তো মাত্র পড়াশোনা শুরু করছো এবং তোমরা মোটামুটি ক্লাস 10-এ উঠে গিয়েছো। সামনের বছর তোমাদের এক্সামটা হয়তো এরকম কোন একটা সময় হবে, এপ্রিল বা মে মাসের দিকে। সো তোমাদের হাতে মোটামুটি সময় আছে। সো তুমি স্টুডেন্ট, তুমি যদি 26 এর বা 27 এসএসসি পরীক্ষা যেটারই হও না কেন, তোমাদের আজকে আমরা যেই ক্লাসটা নিব সেটা হচ্ছে হায়ার ম্যাথের সেকেন্ড চ্যাপ্টার, অর্থাৎ বীজগাণিতিক রাশির ফার্স্ট পার্ট। এবং আজকের এই ক্লাসটা করলে তোমাদের যে কোনো ধরনের এক্সামে যখন বীজগাণিতিক রাশিটা থাকবে, সো এসএসসি এক্সাম বাদে তোমাদের স্কুলে যে কোনো এক্সাম কিংবা টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষার ক্ষেত্রে তোমরা যাতে এই চ্যাপ্টারের কোনো টপিকে না আটকাও, সেভাবেই মূলত আজকে ভাইয়া তোমাদেরকে প্রত্যেকটা টপিক ধরে ধরে ডেলিভার করার চেষ্টা করব। এবং তোমাদেরকে কিছু ম্যাথস এমনভাবে ভাইয়া দেখিয়ে দিব যে ম্যাথসগুলা করলে, হাতে গোনা কয়েকটা ম্যাথ আছে, এই কয়েকটা ম্যাথ করলেই তুমি এসএসসি পরীক্ষায় মাস্ট কমন পাবা। এবং এমসিকিউর ক্ষেত্রে আমরা কিছু তোমাদেরকে শর্ট ট্রিক্স দেখানোর চেষ্টা করব, যেহেতু ভাইয়া শর্ট ট্রিক্স নিয়ে মোটামুটি লেকচার আপলোড করি, তোমরা দেখে থাকো। সো তোমাদের অবশ্যই আমি এই চ্যাপ্টারের ক্ষেত্রে কিছু শর্ট ট্রিক্স দেওয়ার চেষ্টা করব। সো এই ট্রিক্সগুলো এবং লং যে সিকিউর ম্যাথগুলো থাকে, এই ম্যাথগুলো কত ইজিলি করা যেতে পারে সেভাবে আমি তোমাদেরকে সামনে খুব সুন্দর সুন্দর সাজেশন দেওয়ার চেষ্টা করব। এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যাতে তোমরা আজকের এই ক্লাসটা অন্তত না টেনে দেখো, ঠিক আছে? কারণ আজকের ক্লাসটাতে বড় যে পার্টটুকু থাকবে সিকিউর জন্য, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না। আজকে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারের প্রথম দিকের যেই টাইপের ম্যাথগুলো থাকে। অর্থাৎ আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে হচ্ছে বহুপদী ফাংশন। তারপর আমরা দেখবো যে অ্যাকচুয়ালি বহুপদী জিনিসটা কি, কোন কোন বীজগাণিতিক রাশি বহুপদী হতে পারে, কোনগুলো হতে পারে না। দ্যাট মিনস আমি বোঝাতে চাচ্ছি বহুপদী হওয়ার শর্তগুলো। তারপর আমরা আলোচনা করব একটি বীজগাণিতিক রাশির মুখ্য পদ, মুখ্য সহগ, তারপর ধ্রুবপদ, এগুলো নিয়ে আলোচনা করব। তারপর আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে ভাগশেষ উপপাদ্য, উৎপাদক উপপাদ্য, অর্থাৎ একটি বীজগাণিতিক রাশিকে আরেকটি বীজগাণিতিক রাশি দিয়ে কিভাবে ভাগ করা যেতে পারে সেই প্রসেসটা মূলত আজকে আমরা দেখবো এবং তার আন্ডারে একটা শর্ট ট্রিক্সও দেখে ফেলবো। এবং তারপর আমরা সমমাত্রিক এবং অসমমাত্রিক বহুপদী রাশি নিয়ে আলোচনা করব এবং প্রতিসম রাশি, অপ্রতিসম রাশি নিয়ে আলোচনা করে আমাদের মূলত আজকে ক্লাসটা শেষ হবে। অর্থাৎ আজকের ক্লাসে আমাদের সিকিউ রিলেটেড তেমন কোনো ইম্পর্টেন্ট পার্ট থাকবে না। আমরা মূলত আজকে এমসিকিউ ফোকাসড একটা ম্যাথ ক্লাস করব, যে ক্লাসটার মাধ্যমে তোমরা তোমাদের যে কোনো ধরনের এক্সামে তোমরা যাতে এমসিকিউতে কোনোভাবেই ধরা না খাও, এক কথায় বা আটকে না যাও, সেগুলো আমরা মূলত দেখার চেষ্টা করব। সো আমি তোমাদের সাথে আছি তাওসিফ ভাইয়া। তোমাদের জন্য একটা রিকোয়েস্ট, তুমি যদি এসএসসি 26, 7, 8 যেই সালেরই এক্সামিনই হও না কেন, তুমি হচ্ছে গিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং তুমি যদি চাও, তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে বা আমাদের ক্লাস যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। এবং তোমাদের কোনো রিকোয়েস্ট থাকলে যে ভাইয়া অমুক চ্যাপ্টারের উপর আমাদেরকে ক্লাস দেন বা ভিডিও দেন বা কোনো একটা টপিকের উপর ব্যাখ্যা দেন, বা তোমাদের যা চাহিদা তোমরা চাইলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। ভাইয়া সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে ভিডিওটি আপলোড করে দেওয়ার জন্য, ঠিক আছে? সো আমরা আজকে আমাদের ক্লাস স্টার্ট করি, ঠিক আছে? আমরা আজকে আমাদের ক্লাস স্টার্ট করি। সো আমরা তো কিছু বেসিক কথাবার্তা জানি, তাই না? আমাদের কিছু বেসিক কথাবার্তা জানি, কি কি জানি বলো তো? তো প্রথমত আমরা জানি হচ্ছে রাশি, হ্যাঁ? আমাদের ফার্স্ট জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি রাশি। সো রাশি ব্যাপারটা কি, তাই না? যা কিছু পরিমাপযোগ্য তাই হচ্ছে রাশি। যা কিছু পরিমাপযোগ্য ভাইয়া তাই হচ্ছে গিয়ে রাশি। এখন কি কি পরিমাপযোগ্য, কাকে কাকে পরিমাপ করা যায়? অনেক কিছু পরিমাপ করা যেতে পারে, ঠিক আছে? যেমন এই যে মার্কারের অবশ্যই একটা ভর আছে, ভর পরিমাপ করতে পারছি। ওজন আছে, ওজন পরিমাপ করতে পারছি। একটা দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য পরিমাপ করতে পারছি। আচ্ছা,
তারপর আমি যে এই ক্লাসটা নিচ্ছি, ক্লাসের অবশ্যই একটা ডিউরেশন থাকবে। ক্লাসটা 1-1.5 ঘন্টা যতক্ষণেরই হোক না কেন, এই যে সময়ের যে একটা আমি কথা বলছি, সময়টাকে আমরা পরিমাপ করতে পারতেছি 1 ঘন্টা 1.5 ঘন্টা বা মিনিটে যদি আমি বলি। তারপর আমরা মনে করো এখন মোটামুটি শীতকাল চলছে, আমরা একটা তাপমাত্রা পরিমাপ করতে পারতেছি যে আমাদের এখন তাপমাত্রা হচ্ছে সেই টু সে 18 ডিগ্রি সেলসিয়াস 17 ডিগ্রি সেলসিয়াস, যাই হোক না কেন আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারতেছি। তারপর আমরা পদার্থের পরিমাণ পরিমাপ করতে পারি মোল দিয়ে, বা তোমরা অ্যাভোগাড্রো নাম্বার জানো 6.023 × 10⁻23, এই যে নাম্বারটা আমরা পরিমাপ করতে পারছি। শব্দের বেগ আমরা পরিমাপ করতে পারছি। সো যা কিছু অ্যাকচুয়ালি পরিমাপযোগ্য তাকে আমরা কি বলছি, রাশি বলছি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তাহলে বীজগাণিতিক রাশি কি? বীজগাণিতিক রাশি হচ্ছে যে রাশির মধ্যে কিছু চলক ইনক্লুডেড থাকে। চলক কারা? চলক হচ্ছে, আমরা তো সবাই জানি চলক মানে হচ্ছে এক্স ওয়াই জেড, তাই না? চলক কি? চলক হচ্ছে কিছু অজানা ফ্যাক্টর, যেমন এক্স ওয়াই জেড এ বি সি, হ্যাঁ এগুলো হচ্ছে মোটামুটি চলক, বিভিন্ন কিছু হতে পারে। আচ্ছা, আর বীজগাণিতিক রাশি কি? বীজগাণিতিক রাশি হচ্ছে এই চলকগুলো নিয়ে আমাদের একটা রাশি তৈরি হবে, তাই না? এই চলক সমন্বিত একটা রাশিকে আমি বীজগাণিতিক রাশি বলবো। সেই টু সে এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে আমাদের একটা বীজগাণিতিক রাশি, কারণ আমি এখানে চলক থেকে পাইলাম। আমি যদি সাথে আরেকটা পূর্ণ সংখ্যা অ্যাড করে দিই, এটাও হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তো এই হচ্ছে গিয়ে বেসিক কিছু কথাবার্তা গেল। আচ্ছা, তারপর আমরা দেখি হচ্ছে যে পদ। ঠিক আছে, তারপর আমরা দেখি হচ্ছে গিয়ে পদ। এখন পদ কি? যে আমাদের একটা বীজগাণিতিক রাশিতে সেটা হচ্ছে টোটালে যে কয়টা টার্ম থাকবে। মনে করো এই যে এক্স প্লাস ওয়াই প্লাস টু লিখলাম, এখানে আমাদের কয়টা জিনিস আসে বলো তো? একটা, দুইটা, তিনটা জিনিস আছে না? এটা হচ্ছে আমাদের একটা ত্রিপদী ত্রিপদী বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি, হ্যাঁ এটা হচ্ছে ত্রিপদী। সো এরকম করে পদ সংখ্যার উপর ডিপেন্ড করে 3 ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে একপদী, দ্বিপদী, ত্রিপদী, আর একটা হতে পারে বহুপদী টাইপের। ঠিক আছে, একপদী কি? একপদী মনে করো যেখানে একটা জিনিস থাকে, মনে করো এক্স, এটা হচ্ছে আমাদের একপদী বীজগাণিতিক রাশি। ঠিক আছে, এখানে এক্স হতে পারে, এক্স এক্স এর উপর যে কোনো পাওয়ার হতে পারে, এক্স এর সামনে একটা সহগ থাকতে পারে, যে কোনো কিছু হতে পারে। যদি একটা জিনিসই থাকে সরি, তখন সেটাকে আমি বলতেছি হচ্ছে একপদী বীজগাণিতিক রাশি। এখন মনে করো এক্স এর সাথে যখন আমি একটা প্লাস দিয়ে একটা সামথিং কিছু একটা বসালাম, মনে করো 2 বসিয়ে দিলাম, এটা হচ্ছে একটা দ্বিপদী রাশি। কেন? কারণ এখানে একটা এক্স আছে, তারপরে প্লাস দিয়ে আরেকটা পদ আছে, দুইটা জিনিস হয়ে গেল, এটা হচ্ছে আমাদের দ্বিপদী রাশি হতে পারে। ঠিক আছে, মনে করো এখন আমি প্লাস দিয়ে মনে করো লিখলাম হচ্ছে ওয়াই, ঠিক আছে, ওই আগের জিনিসটাই লিখলাম, তখন সেটা ত্রিপদী রাশি হয়ে যায়। তো এই হচ্ছে গিয়ে পদের বিষয়গুলো আসলে গেল, এগুলো কিন্তু আমরা সবাই জানি মোটামুটি, তাই না? এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখন মনে করো ফাংশন দিয়ে যদি চিন্তা করি, ফাংশন দিয়ে মনে করো আমি যদি বলি যে এফ এক্স, মনে করি আমি বলছি হচ্ছে কি এফ এক্স, হ্যাঁ মনে করি আমি বললাম হচ্ছে এফ এক্স, মনে করো এফ এক্স এর ক্ষেত্রে আমি বললাম হচ্ছে গিয়ে শুধু এক্স কিউব। সো এফ এক্স যদি এক্স কিউব, তাহলে এটা কি কয়পদী রাশি? এটা হচ্ছে একপদী রাশি। আবার মনে করো আমি বললাম এফ এক্স, এখানে আমি মনে করো বলতেছি যে এক্স কিউব প্লাস 3x, এটা কয়পদী রাশি? এটা হচ্ছে দ্বিপদী রাশি। কেন? কারণ এখানে দুইটা পদ আছে। আবার আমি বললাম x ইজ ইকুয়াল টু কি x টু দি পাওয়ার 4 এক্স কিউব, হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এটা কত? এটা হবে, এটা হচ্ছে মোটামুটি আমরা বহুপদী রাশি বলতে পারি। ঠিক আছে, এখানে অনেকগুলো পদ আছে, চতুর্থপদী বা এই টাইপের কোনো কিছু না, আমরা ত্রিপদী পর্যন্ত হাইয়েস্ট বলি, এর বেশি হয়ে গেলে তখন আমরা তাকে বহুপদী বলে ফেলতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের একটা বহুপদী রাশি। এখন কথা হচ্ছে এই যে বহুপদী রাশির কথা বলে ফেললাম, হ্যাঁ বহুপদী, তো বহুপদী নিয়ে আসলে একটা হিউজ ডিসকাশন আছে যে কখন আমরা একটা বীজগাণিতিক রাশিকে বহুপদী বলতে পারি, কখন একটা রাশিকে আমরা বীজগাণিতিক রাশিকে বহুপদী বলতে পারি না। তো এই বহুপদী নিয়ে কিছু কথাবার্তা আছে, আমরা এখন একটু বহুপদী নিয়ে আলোচনা করব। ঠিক আছে, বহুপদী রাশি নিয়ে আলোচনা করব। আচ্ছা আসো, বহুপদী, হ্যাঁ বহুপদী রাশি। বহুপদী রাশি কি? আচ্ছা, প্রথমত বহুপদী রাশিকে আমরা প্রকাশ করব হচ্ছে, প্রথমত আমরা বহুপদী রাশিকে প্রকাশ করব হচ্ছে সি এক্স টু দি পাওয়ার পি, এরকম একটা চেহারা দিয়ে বহুপদী রাশিকে আমরা প্রকাশ করব, এরকম একটা চেহারা দিয়ে। ঠিক আছে,
এখানে এই সি মানে কি? সি মানে হচ্ছে আমাদের সহগ, সি মানে হচ্ছে সহগ, এক্স কে, এক্স হচ্ছে আমাদের চলক, পি কি? পি হচ্ছে আমাদের ঘাত বা মাত্রা। হ্যাঁ, ঘাত বা মাত্রা। সো আমাদের চেহারাটা হতে হবে হচ্ছে সি এক্স টু দি পাওয়ার পি, বা সি হচ্ছে আমাদের এখানে সহগ হবে, এক্স হচ্ছে আমাদের চলক, পি হচ্ছে আমাদের কি? আমাদের একটা পাওয়ার বা আমাদের একটা ঘাত হিসেবে আমরা কনসিডার করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন এই যে সি এক্স টু দি পাওয়ার পি এর যে বিষয়টা, এখানে আমাদের কিছু তোমার কন্ডিশন আছে। ঠিক আছে, কিছু কন্ডিশন আছে এখানে। কন্ডিশনগুলো যদি আমরা একটু লেখার চেষ্টা করি, মনে করো কন্ডিশন। ঠিক আছে, 1 নম্বর কন্ডিশন হিসেবে আমাকে পদ সংখ্যা, বা এখানে আমার কি বলে, পদ সংখ্যা সসীম হতে হবে। পদ সংখ্যা সসীম হতে হবে, পদ সংখ্যা সসীম হতে হবে। এটা মানে কি, আমরা যে রাশিটিকে বহুপদী বলবো, একটা বীজগাণিতিক, এই বহুপদী হচ্ছে বেসিক্যালি একটা বীজগাণিতিক রাশি। ঠিক আছে, এখন ওই বীজগাণিতিক রাশিতে যে পদ সংখ্যাগুলো থাকবে, একপদী, বহুপদী, ঠিক আছে, একপদী, দ্বিপদী, ত্রিপদী, বহুপদী, এরকম পদ সংখ্যাগুলো সসীম, মানে অসীম কোনো কিছু থাকা যাবে না। ঠিক আছে, এটা আমাদেরকে সসীম হতে হবে। সেকেন্ড অফ অল, আমাদের যে পি, পি বা ঘাত, পি বা ঘাত বা পাওয়ার বলতেছি আমরা যাকে, সেই পি বা ঘাতকে অঋণাত্মক, যাকে আমরা এক কথা বলতে পারি ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। পূর্ণ সংখ্যা হতে হবে। ঠিক আছে, সো আমরা এই যে সি এক্স টু দি পাওয়ার পি এর যে আমাদের চেহারাটা, এই চেহারার মধ্যে আমাদের যে পাওয়ারটা আছে, এই পাওয়ারকে কি হতে হবে? এই পাওয়ারকে অবশ্যই পজিটিভ হইতে হবে, মানে ঋণাত্মক হওয়া যাবে না। মাইনাস পাওয়ার থাকে না, পাওয়ার তো প্লাস মাইনাস দুইটাই হয়, তো মাইনাস থাকা যাবে না, বা কোনো ধরনের কোনো ভগ্নাংশ থাকা যাবে না। ঠিক আছে, তার মানে আমাদেরকে শুধু পূর্ণ সংখ্যা হতে হবে, বা অঋণাত্মক বা ধনাত্মক, বা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে এক কথায়। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটু এক্সাম্পল দেখি। ঠিক আছে, যে কখন আমাদের কি বলে বহুপদী হতে পারে একটা বীজগাণিতিক রাশি, আবার কখন হতে পারে। আসলে এক্সাম্পল দেখি কয়েকটা। এক্সাম্পল গুলো ভালো মতো খেয়াল করবা। সো আমরা ফার্স্ট এক্সাম্পলে যাই। মনে করো আমাদের কাছে দেওয়া আছে 5x² মাইনাস 9x+3 এটা মনে করো আমাদের কাছে দেওয়া আছে একটা বীজগাণিতিক রাশি। তো দেখো, প্রথমত এখানে আমরা দেখবো যে পদ সংখ্যা কয়টা, একটা, দুইটা, তিনটা, মানে সসীম, অসীম কোনো কিছু নাই। আচ্ছা এখন আমাদেরকে দেখতে হবে পাওয়ার গুলা। হ্যাঁ, আমরা একে দেখো কিভাবে লিখতে পারি, 5x² x² মাইনাস 9x⁻1 বলতে পারি, প্লাস 3⁻1 বলতে পারি। তুমি আমাকে, আচ্ছা সমীকরণ লিখে দিচ্ছি, তুমি আমাকে বলো তো যে এইখানে কি কোনো ধরনের কোনো, মানে যে ঘাতগুলা বা পাওয়ারগুলোর মধ্যে মাইনাস কোনো কিছু আছে? নেগেটিভ কোনো কিছু কিন্তু নাই, সবকিছু পজিটিভ এবং পূর্ণ সংখ্যা, কোনো ভগ্নাংশ নাই। তার মানে এটা কি আমাদের বহুপদী হতে পারে? ইয়েস, এটা আমাদের একটা বহুপদী হতে পারে। আচ্ছা এরপরে আমরা একটা এক্সাম্পল দেখি। মনে করে দেওয়া আছে 7x⁻½ মাইনাস x⁻1/4, তারপরে মনে করো যে দেওয়া আছে আমাদের 1। এটা এখানে আমাদেরকে খেয়াল করতে হবে। দেখো এটা আমাদের পদ সংখ্যা সসীম, ওকে সসীম আছে। এখন আমরা ঘাতগুলোকে দেখবো। দেখো ঘাতগুলোর কোথাও কি মাইনাস কোনো কিছু আছে? মাইনাস কোনো কিছু নাই। কিন্তু দেখো পূর্ণ সংখ্যা কি আছে কিনা, হাফ কি কোনো পূর্ণ সংখ্যা কিনা, বা 1/4 কি কোনো পূর্ণ সংখ্যা কিনা। আমাদের কোশ্চেন হচ্ছে এটা কিন্তু ভগ্নাংশ, এটা কিন্তু পূর্ণ সংখ্যা না। এটা কখন পূর্ণ সংখ্যা হতো? যখন লবের মধ্যে বড় কিছু হতো, হরের মধ্যে ছোট কিছু হতো, এবং তাদের মধ্যে কাটাকাটি হয়ে একটা পূর্ণ সংখ্যা, সেই টু সে 4/2, সেই টু সে 4/2, 4/2 কে কাটাকাটি করলে কি হয়? 2 হয় না? সেই 2 কিন্তু তখন আমাদের একটা পূর্ণ সংখ্যা, যদিও তারা একটা ভগ্নাংশ আকারে ছিল, কাটাকাটি করে আমি একটা পূর্ণ সংখ্যা আনতে পারছি। বাট এরকম কোনো টার্ম কিন্তু পাওয়ার হিসেবে এখানে নাই, বিধায় আমরা কিন্তু
একে বহুপদী বলতে পারতেছি না। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের বহুপদী না। এখন আসো আমরা একটা সিম্পল উদাহরণ দিই, মনে করো 9। 9 কি বহুপদী নাকি কি? ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা একটা জিনিস দেখে আসো, আমরা একটা জিনিস দেখি। মনে করো 9 কে আমরা কিভাবে ভাঙাবো। মনে করো আমরা ফার্স্টে লিখবো হচ্ছে 9, মনে করো আমি একটা এক্স নিলাম, পাওয়ার 0 বসাই দিলাম। দেখো আমাদেরকে পূর্ণ মানে বহুপদী হওয়ার জন্য সিএক্স টু দি পাওয়ার পি এই ফর্মেটটা আনতেই হবে। এখানে 9 না হয়ে অন্য কিছু, মনে করো 7 দিছে আমি বা 5 দিছে, এখন একে আমি সিএক্স টু দি পাওয়ার পি ফর্মেটে কিভাবে আনবো? আমি যে কাজটা করব সেটা হচ্ছে 5 লিখবো, যে কোনো একটা চলক বা এক্স নিলাম, এক্স এর উপর টু দি পাওয়ার 0 দিয়ে, কারণ আমরা সবাই জানি যে a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কি হয়, ইজ ইকুয়াল টু 1 হয়। সো x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, সো 9 এর সাথে 1 গুণ করলে 9ই আসে আলটিমেটলি। বাট তাকে আমি তার জোর করে cx টু দি পাওয়ার p আকারে আনলাম। তো এখানে c কে, এখানে c তো 9, এখানে c হচ্ছে 5, x x আছে, p হচ্ছে 0 0। এখন আমাদেরকে তো পাওয়ার দেখা লাগে, তাই না? সো এটা আমাদের একটা সসীম পদ সংখ্যা বিশিষ্ট বীজগাণিতিক রাশি। সো আমরা একটু পাওয়ারকে দেখি। পাওয়ার হচ্ছে 0। 0 কি না? 0 পজিটিভ বাট নেগেটিভ কিন্তু কোনো কিছু না, তাই না? পজিটিভ নেগেটিভ কিছুই না, বাট 0 তো আমরা পজিটিভ হিসেবে ক্যালকুলেট করতে পারি, হ্যাঁ, বা প্লাস 0 হিসেবে ক্যালকুলেট করতে পারি। আর হচ্ছে কি, সে পূর্ণ সংখ্যা, এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা অবশ্যই 0 থেকে শুরু করতে পারলে। সো এটা আমাদের কি, সো 9 বা 5 বা যে কোনো ধরনের পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের একটা বহুপদী। সো যে কোনো ধরনের পূর্ণ সংখ্যা, ঠিক আছে, বা যে পূর্ণ সংখ্যাগুলো আমাদের ন্যাচারাল নাম্বার, সেটা 1 হতে পারে, 100 কোটি হতে পারে, ঠিক আছে। তো এগুলা হচ্ছে আলটিমেটলি আমাদের বহুপদী। তো আমরা কি বহুপদী চিনছি নাকি চিনি নাই? আমরা কি বহুপদী চিনছি কি চিনি নাই? এগুলা হলো মূলত কি, এগুলো হলো মূলত এক চলকের মানে এক চলক বিশিষ্ট বীজগাণিতিক রাশির ক্ষেত্রে বহুপদী নির্ণয়। এক চলক বিশিষ্ট, ঠিক আছে, এক চলক বিশিষ্ট রাশির ক্ষেত্রে হচ্ছে আমাদের কি, এক চলক বিশিষ্ট রাশির ক্ষেত্রে আমাদের বহুপদী নির্ণয়। আচ্ছা, আর এবার আমরা আরো কিছু এক্সাম্পল দেখবো, আমরা আরো কিছু এক্সাম্পল দেখবো, আমরা আরো কিছু এক্সাম্পল দেখবো। দেখো মনে করো আমাদের কাছে দেওয়া আছে fx, মনে করো আমাদের কাছে দেওয়া আছে fx is equal to x স্কয়ার প্লাস 5x প্লাস 7। সো এখানে দেখো ফাংশন দেওয়া আছে, ভালো কথা, বাট এটা আমাদের বীজগাণিতিক রাশি এবং এখানে পদ সংখ্যা সসীম। আমরা একটু পাওয়ার গুলো ব্রেকডাউন করবো। পাওয়ার এখানে ফার্স্টে আছে 2, তারপরে আছে 5x, তার মানে এখানে আছে 1, তাই না? আর এখানে আছে 7 টু দি পাওয়ার, এখানেও আছে 1। সো বলো এটা কি, এটা কি আমাদের বহুপদী কিনা? এটা হচ্ছে আমাদের একটা বহুপদী। কারণ কি, কারণ হচ্ছে আমাদের পাওয়ার গুলো পজিটিভ এবং পূর্ণ সংখ্যা। তারপরে আসো আবার আমরা দেখি fx ইকুয়াল টু আরো কি থাকতে পারে। fx টু দি পাওয়ার, fx হচ্ছে আমাদের, আচ্ছা fx হচ্ছে আমাদের x টু দি পাওয়ার 5 প্লাস 5 প্লাস x প্লাস 2। আচ্ছা, এরপরে এটাকে আমরা একটু ব্রেকডাউন করে দেখো। এখানে আমরা ব্রেকডাউন করে লিখতে পারি x, এখানে মনে করো পাওয়ার 5 দিলাম, প্লাস 5 ইন্টু x ইনভার্স 1। আমরা লিখতে পারি না? আমরা কিন্তু লিখতে পারি প্লাস টু দি পাওয়ার 1। দেখো আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে 1 বাই a ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার মাইনাস 1 বাই a ইনভার্স 1। এটা হচ্ছে সূচকের নিয়ম থেকে আমরা লিখতে পারি, হ্যাঁ। তাহলে এখন দেখো এখানে আমাদের সসীম সংখ্যা বিশিষ্ট এবং আমাদের পাওয়ার গুলো যদি আমরা দেখি, প্রথমটা ধরো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আছে, সমস্যা নাই, কিন্তু একটা জায়গায় প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এই -1টা। আমরা বলছি যে বহুপদী হতে গেলে এই যে পাওয়ার গুলো থাকে, পাওয়ার গুলোর সবগুলা পাওয়ার কি হতে হয়, পজিটিভ হইতে হয় বা প্লাসের হইতে হয়। একটা যদি মাইনাস হয়ে যায় তখনই সে কি হতে পারে না, তখনই সে আর বহুপদী হতে পারে না। সো এটা আমাদের বহুপদী না। এখন আমরা দেখবো হচ্ছে আরেকটা, মনে করে এফ অফ ওয়াই যদি আমরা দেখি, এক্স ইনভার্স স্কোয়ার ওয়াই প্লাস 5y স্কোয়ার মনে করো প্লাস 7x। মনে করো আমাদের এরকম একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, এটা হচ্ছে ফাংশন অফ ওয়াই, ফাংশন অফ এক্স কিন্তু না, হ্যাঁ। ফাংশন অফ ওয়াই যেগুলো দেওয়া আছে দিস 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 দিস, ঠিক আছে। সো অলওয়েজ মনে রাখবা, যদি কোনো বীজগাণিতিক রাশিতে, যদি কোনো বীজগাণিতিক রাশিতে চলক একাধিক থাকে কিন্তু ফাংশনে তোমাকে একটা নির্দিষ্ট চলক বলে দেয়, ফাংশন তোমাকে বলে দিচ্ছে একটা নির্দিষ্ট চলক y, কিন্তু তোমাকে বীজগাণিতিক এক্সপ্রেশনে একাধিক একাধিক না, x আছে y আছে x আছে y আছে, সো একাধিক চলক বিশিষ্ট এটা একটা বীজগাণিতিক রাশি, কিন্তু তোমাকে ফাংশন কিন্তু একটা নির্দিষ্ট চলকের জন্য। সো যখন তোমাকে একটা নির্দিষ্ট চলকের জন্য ফাংশন বলে দেবে, তখন তোমাকে ওই চলকটাই দেখতে হবে। ওই চলক ব্যতিরেকে যে চলকগুলো আছে তাদেরকে তোমার দেখার দরকার নাই বহুপদী নির্ণয়ের ক্ষেত্রে, যে এটা বহুপদী কি না। তুমি দেখো ফাংশন অফ ওয়াই বলছে, তাই না, যে ফাংশন অফ ওয়াই এর ক্ষেত্রে তোমাকে
এক্স ইনভার্স টু, আমরা একটু ব্রেকডাউন করি, এক্স এর গুলো ব্রেকডাউন করবো, ওয়াই এর গুলো ব্রেকডাউন করবো, ঠিক আছে? দেখো কি আছে, এক্স ইনভার্স টু ওয়াই টু দি পাওয়ার 1 প্লাস 5 ওয়াই স্কোয়ার প্লাস 7x1, তাই না? এখন দেখো আমরা এক্স ওয়াই এর গুলা, দেখো এক্স এর গুলা তো আমাদের আর দেখার দরকার নেই, কারণ এটা একটা ওয়াই এর ফাংশন হিসেবে দেখা যাবে, কিন্তু আমাদেরকে ওয়াই এর গুলা দেখতে হবে। সো ওয়াই এর সসীম পদ বিশিষ্ট মিলছে, এবং ওয়াই এর গুলো দেখো 1 2 পজিটিভ এট দ্য সেম টাইম পূর্ণ সংখ্যা, সো কোনো প্যারা নাই, তাই না? সো এটা আমাদের একটা বহুপদী হিসেবে ক্যালকুলেট হবে, বুঝতে পারছি? আচ্ছা, সো আমাদেরকে অবশ্যই বহুপদী নির্ণয়ের ক্ষেত্রে যদি ফাংশন বলে দেয়, সো ফাংশনের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে ফাংশনটা অ্যাকচুয়ালি কোন চলকের জন্য বলছে। আমাদেরকে যেই চলকের জন্য ফাংশন বলছে আমাদেরকে ওই চলকটাই দেখতে হবে, ওই চলক বাদে অন্য কোনো চলক থাকলে আমার তাদেরকে দেখার কোনো দরকার নেই যে তাদের পাওয়ারটা কেমন আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের গেল এক পদ বিশিষ্ট মানে এক পদ বলে এক চলক বিশিষ্ট বীজগাণিতিক এক্সপ্রেশনের জন্য। এখন আমরা দেখবো দুই চলকের জন্য, ঠিক আছে? এখন আমরা দেখবো হচ্ছে দুই চলকের জন্য। সো দুই চলকের যদি আমরা দেখার চেষ্টা করি, মনে করো দুই চলক বিশিষ্ট রাশির ক্ষেত্রে, আচ্ছা মনে করো তোমাকে বলে দিছে একটা ফাংশন, হ্যাঁ তোমাকে একটা ফাংশন বলেছে, ফাংশন অফ এক্স কমা ওয়াই, ঠিক আছে? এক্স কমা ওয়াই তোমাকে বলে দিছে যে এক্স স্কোয়ার ওয়াই কিউব, এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস 5 এক্স ওয়াই স্কোয়ার প্লাস 7y। আচ্ছা, এখন দেখো একটু আগে আমরা যে কথাটা বলছি যে তোমার রাশির মধ্যে হয়তো একাধিক চলক থাকতে পারে, হ্যাঁ রাশির মধ্যে তোমার একাধিক চলক থাকতে পারে, কিন্তু ফাংশনের মধ্যে যে চলক বলবে তোমাকে ওই চলকটা দিয়েই ক্যালকুলেট করতে হবে বা তোমাকে খুঁজতে হবে যে অ্যাকচুয়ালি এই কন্ডিশনগুলো ফিল আপ করতেছে কিনা। বাট যখন তোমাকে এই দুইটা চলকের জন্যই ফাংশনে বলে দিয়েছে, এখন তোমাকে দুইটা চলক নিয়ে দেখতে হবে। আসো আমরা দুইটা চলক নিয়ে দেখি, আমরা একটু ব্রেক ডাউন করবো, তাই না? ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একটু ব্রেক ডাউন করি, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে আমাদের কি এক্স ওয়াই কিউব, তাই না? এরপরে আছে আমাদের 5, এক্স এর ক্ষেত্রে আসতেছে 1, ওয়াই এর ক্ষেত্রে আসতেছে 2 প্লাস 7 এর ক্ষেত্রে আসতেছে কত, এত। আচ্ছা, তো আমরা কি আমাদের সসীম পদ সংখ্যা, এক্স এর ক্ষেত্রে সবগুলা পজিটিভ, ওয়াই এর ক্ষেত্রে সবগুলা পজিটিভ, সবগুলা পূর্ণ সংখ্যা, তো আমাদের এটা বহুপদী, হ্যাঁ? আচ্ছা আমরা নেক্সট এক্সাম্পলে দেখব, নেক্সট এক্সাম্পল হচ্ছে ফাংশন অফ এক্স কমা ওয়াই, কি আছে বলতো? আমাদের মনে আছে হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার 5 প্লাস 5 বাই এক্স ওয়াই প্লাস 4, ঠিক আছে? আমরা দেখবি যে এইটা বহুপদী কি না, হ্যাঁ? আসো আমরা একটু ব্রেক ডাউন করি আগে পাওয়ার গুলো, এক্স টু দি পাওয়ার 1, এখানে আসতেছে আমাদের ওয়াই টু দি পাওয়ার 5, এখানে আসতেছে আমাদের 5, সূচকের নিয়মে এক্সটা চলে গেলে এক্স ইনভার্স 1 হয়ে যাবে, ওয়াই টু দি পাওয়ার এত হয়ে যাবে, আর এখানে 4 বাকি থাকে, ঠিক আছে? সো দেখো এখানে এক্স এর ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে 1 মাইনাস 1, ওয়াই এর ক্ষেত্রে পাচ্ছি 5 আর 1। সো দেখো আমাদের চলক যেহেতু মানে আমাদের ফাংশনের চলক যেহেতু দুইটা, আমাদেরকে দুইটা নিয়ে কাজ করতে হচ্ছে। এখন এক্স এর ক্ষেত্রে দেখো একটা মাইনাস চলে আসছে, তাহলে এ কি আর বহুপদী হবে? আমাদের আর ওয়াই দেখারই দরকার নেই, যখনই আমরা একটা গন্ডগোল পেয়ে গেছি মানে আমাদের এখন পুরা রাশিটাই বাদ। তো এটা কিন্তু আমাদের আর বহুপদী রাশি হতে পারে না, ঠিক আছে? এই গেল আমাদের হচ্ছে দুই চলক বিশিষ্ট রাশির ক্ষেত্রে, বীজগাণিতিক রাশির ক্ষেত্রে বহুপদী। এখন আমরা আসবো কিসে? এখন আমরা দেখে নিব হচ্ছে তিন চলক বিশিষ্ট, ঠিক আছে? এখন আমরা দেখবো হচ্ছে তিন চলক বিশিষ্ট রাশির ক্ষেত্রে। তো তিন চলকের ক্ষেত্রে কি হবে? ফাংশন অফ এক্স ওয়াই জেড, ঠিক আছে? ফাংশন অফ এক্স ওয়াই জেড মনে করো আমাকে দেওয়া আছে যে এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড টু দি পাওয়ার 5, ঠিক আছে? মনে করো প্লাস দেওয়া আছে 5 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, হ্যাঁ প্লাস দেওয়া আছে 7xy। দেখো তো এটা আমাদের বহুপদী হবে কি না, এটা হচ্ছে আমাদের বহুপদী হবে কি না, এটা আমরা দেখে বলে ফেলতে পারতেছি যে এটা আমাদের একটা বহুপদী হবে, কোনো মাইনাসের কোনো কিছু নাই এবং কোনো ভগ্নাংশ নাই। এখন মনে করো আমরা যদি এভাবে দেখি যে আরেকটা যে এক্স ওয়াই স্কোয়ার জেড কিউব
প্লাস মনে করো যে 5/x প্লাস 2y² 1/z প্লাস 2/y। তো দেখো এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এটা আমাদের একটা বহুপদী হবে না, কারণ এখানে আমাদের যে x z y আছে এদের কিন্তু নিচে ভাগ আকারে আছে। তো ভাগ আকারে থাকলে তো আমরা ফার্স্টেই বলছি যে পূর্ণ সংখ্যা হতে হবে, ভাগফল আকারে থাকলেই তারা ভাগ আকার থাকা মানে হচ্ছে উপরে নিয়ে গেলে একটা মাইনাস পাওয়ার চলে আসবে। সো মাইনাস পাওয়ার বা অঋণাত্মক বা ধনাত্মকের কন্ডিশন কিন্তু ফিল আপ হয় না, বিধায় আমরা একে বলতে পারি যে আমাদের কি না, এ হচ্ছে আমাদের বহুপদী না। ঠিক আছে, সো বহুপদী হওয়ার ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন তোমাদেরকে যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে পরীক্ষায় এমসিকিউর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের বেসিক, কোনটা বহুপদী কোনটা বহুপদী না। এখন আমরা দেখবো হচ্ছে এক্সামে কিরকম ভাবে আসতে পারে। ঠিক আছে, এক্সামে কিরকম ভাবে আসতে পারে, এক্সামের জন্য ইম্পর্টেন্ট কি জিনিস হতে পারে বলো তো? এক্সামের জন্য এমসিকিউ, তোমরা এখান থেকে এমসিকিউ মাস্ট পাবা। ঠিক আছে, এখান থেকে তোমরা এমসিকিউ মাস্ট পাবা, স্টার দিয়ে রাখি, এখান থেকে তোমরা এমসিকিউ মাস্ট পাবা। দেখো মনে করো তোমাকে দেওয়া আছে ফাংশন অফ sin x। হ্যাঁ, ফাংশন অফ sin x, এখন বলো এটা কি বহুপদী কি বহুপদী না? দেখো ফাংশন অফ sin x এটা বহুপদী হবে, তুমি বলো তো বহুপদী হবে কিনা। মনে করো তুমি লিখলা sin পাওয়ার 1 দিয়ে। সো তুমি x লিখলা, তুমি p লিখলা, তোমার c কই? তোমার c আছে? তোমার c নাই। তো c যেহেতু নাই, সো এটা আমাদের কি হতে পারে না, এটা আমাদের একটা বহুপদী হতে পারে না। ঠিক আছে, সো এই ট্রিগোনোমেট্রিক্যাল যে এক্সপ্রেশন বা সাইন এক্স, কজ এক্স, টেন এক্স যাই থাকুক না কেন, সেগুলো কিন্তু আমাদের বহুপদী হতে পারে না। ঠিক আছে, সো এরকম ভাবে লন এক্স, আমি তোমাদেরকে আরো কয়েকটা জিনিস লিখে দিই। মনে করো তোমাদের কাছে আছে লন এক্স, ঠিক আছে, তারপর মনে করো আছে ফাংশন অফ ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, বা ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, এরা আমাদের কি হতে পারে না, এরা আমাদের কেউই বহুপদী হতে পারে না। কিন্তু কিন্তু দেখো মনে করো এরকম হবে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু, মনে করো এরকম দেওয়া আছে সাইন ইনভার্স সাইন এক্স, মনে করো এরকম ভাবে দেওয়া আছে। ঠিক আছে, সো তোমরা এই জিনিসগুলো পড়েছো কিনা, বিপরীত ত্রিকোণমিতিক যেই রাশির যে নিয়মগুলা, সেক্ষেত্রে কিন্তু আমরা এভাবে দেখতে পারি যে সাইন ইনভার্স সাইন এক্স ইজ ইকুয়াল টু কিন্তু আমাদের এক্স হয়, অর্থাৎ সাইন ইনভার্স আর সাইনটা ভ্যানিশ হয়ে যায়। সো ভ্যানিশ হয়ে গেলে শুধু বাকি থাকলো এক্স, তখন এক্স কে কিন্তু আমরা চাইলে এইভাবে লিখতে পারি যে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 1। সো এটা সি এক্স টু দি পাওয়ার পি রাশি হিসেবে চলে আসছে। তো তখন আমরা কি পাওয়ারটা দেখতে পারতেছি যে এটা পজিটিভ, এট দ্য সেম টাইম কি, এট দ্য সেম টাইম হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। সো তখন আমরা বলতে পারি যে ফাংশন অফ এক্স যেগুলো সাইন ইনভার্স সাইন এক্স একটা কি হতে পারে, এটা আমাদের একটা বহুপদী হতে পারে। সো একইভাবে কিন্তু আমরা এখান থেকে বলতে পারি যে ফাংশন অফ এক্স কি কজ ইনভার্স কজ এক্স, এটা আমাদের একটা পূর্ণ সংখ্যা, সরি বহুপদী হতে পারে। ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু tan ইনভার্স tan এক্স, হ্যাঁ, এটা আমাদের একটা কি হতে পারে, একটা বহুপদী হতে পারে। বুঝতে পারছো, এটা কিন্তু আমাদের বলতে পারে। বা এভাবে বলতে পারি যে ফাংশন অফ মনে করো যে সাইন π/4, সাইন π/4 কত বলো তো ভাইয়া? সাইন π/4 হচ্ছে সাইন 180 ডিগ্রি ডিভাইডেড বাই 4, এটা আমরা আসতেছে কত, সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। সো দেখো 1 কে আমি কি লিখতে পারি, 1 কে আমি বলতে পারি হচ্ছে ওই যে 1 কে আমি বলতে পারি 1 x টু দি পাওয়ার 0। সো দেখো c x টু দি পাওয়ার p। সো 0 কে, এই যে 0 এর যে বেসিকটা সেটা কিন্তু আমরা একটু আগে দেখছিলাম, তাই না? তো তখন কিন্তু আমরা দেখছিলাম যে এটা কিন্তু আমাদের একটা কি হতে পারে, এটা আমাদের একটা বহুপদী হতে পারে। সো এই হচ্ছে গেল মূলত আমাদের বহুপদী চেনার কিছু ইন্টারেস্টিং উপায়। এবং এই মানে স্লাইডটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এক্সামে আসবে এখান থেকে আসতেছে। আর আগের যে বেসিক নিয়ম সেগুলো তো আমরা দেখছি, সেখান থেকে অবশ্যই আসবে, বাট এখান থেকে আসার সম্ভাবনা খুব বেশি। ঠিক আছে, বুঝছো? আশা করি বুঝতে পারছো, খুব ইজি একটা জিনিস। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করলে তোমরা কিন্তু বুঝতে পারবা যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, আসো। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে বহুপদী রাশির, যোগ বিয়োগ। ঠিক আছে, বহুপদী রাশির যোগ বিয়োগ দেখবো এখন আমরা।
আমরা এখন কি দেখব? আমরা এখন দেখব হচ্ছে বহুপদী রাশির যোগ বিয়োগ। আসো, বহুপদী রাশির যোগ বিয়োগ। মনে করো বহুপদী রাশির যোগ বিয়োগ দেখবো। মনে করো, আচ্ছা হেডলাইন দিয়ে দিই, বহুপদী রাশির যোগ বিয়োগ গুণ ভাগ। ঠিক আছে, এক লাইনে লিখে দিলাম। ওকে, মনে করো এফ এক্স আমাদের কাছে আছে। মনে করো এফ এক্স, মনে করো তোমার কাছে আছে 5x² প্লাস 8x প্লাস 3। এবার মনে করো তোমার কাছে আছে gx ইজ ইকুয়াল টু 2x² প্লাস মনে করো যে 4x প্লাস 1, মনে করো এরকম দেওয়া আছে। এখন যদি আমরা এফ এক্স প্লাস জি এক্স লিখি, হ্যাঁ এফ এক্স প্লাস জি এক্স লিখি, বলো তো কি আসবে? 5x² প্লাস 2x² যেগুলো কত? 7x²। 8x প্লাস 4x কত? 12x। 3 প্লাস 1 কত? 4। সো এটা কি আমাদের বহুপদী? এটা কি আমাদের বহুপদী? কিভাবে বহুপদী আমরা চিনছি বলো তো? দেখো আমরা কিন্তু প্র্যাকটিস করতেছি যে 2 প্লাস 12x⁴ আর 4 কে আমরা কি লিখতে পারি? 4 কে আমরা এভাবে লিখতে পারি। সো আলটিমেটলি কি আসতেছে? এটা আমাদের একটা বহুপদী, কারণ আমাদের cx⁻p এই মানে চেহারার মতো, তারপরে আমাদের যে পাওয়ারগুলো ভগ্নাংশ না, মানে পূর্ণ সংখ্যা, আর এক কথায় পজিটিভ। সো এটা কিন্তু আমাদের একটা বহুপদী। এখন দেখো বহুপদী, দুইটা বহুপদী যোগ করলে আরেকটা বহুপদী আসতেছে, তাই না? দুইটা বহুপদী আমি যোগ করছি, আরেকটা বহুপদী পেয়ে গেছি। তো দুইটি বহুপদী রাশি যোগ করলে একটি বহুপদী রাশি পাওয়া যায়। সেম টু সেম, যখন এদেরকে আমি কি করব? এদেরকে আমি মাইনাস করব, এদেরকে মাইনাস করো তো। মাইনাস করলে কি আসে? 3x² আসবে এখান থেকে, 3x²। এখান থেকে আসবে হচ্ছে আমাদের 4x, এখান থেকে আসবে আমাদের 2, এবং সেটাও আমাদের একটা বহুপদী হয়ে যাবে। আচ্ছা, আমাদের একটা বহুপদী হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা একটু গুণ করি, ঠিক আছে? আবার দেখো গুণ করি। এটা ছিল আমাদের কি? এটা ছিল আমাদের প্লাস, এটা ছিল আমাদের মাইনাসের জন্য। এখন আমরা দেখি হচ্ছে গুণের জন্য। ঠিক আছে? fx gx গুণ করো। দেখো একসাথে গুণ করো, গুণ করলে অনেক বড় কিছু একটা চলে আসবে, এবং তোমরা দেখবা যে এই fx gx গুণ করলে ওই আরেকটা পদ পাচ্ছ, ওইটাও কিন্তু আলটিমেটলি তোমার বহুপদী হবে। তুমি এই জিনিসটা তোমরা একটু নিজে করবা বাসায়, ঠিক আছে? এই জিনিসটা তোমরা একটু বাসায় নিজে করবা। এই জিনিসটা তোমরা বাসায় নিজে করবা, নিজে করার পর মিলাবা যে আসলে বহুপদী হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে ভাগের জন্য। এখন মনে করো আমরা আসি ভাগের জন্য। আসি এখানে লিখি, মনে করো ভাগেরটা, ঠিক আছে? আচ্ছা, মনে করো 5। আচ্ছা, মনে করো আমরা একটা ফাংশন, আমি একটা এফএক্স নেই, নতুন করে এফএক্স নেই। এফএক্সটা মনে করো 5x³ এই আচ্ছা স্কোয়ার দিয়ে করি। মনে করো প্রথম দুইটা পদ নিয়ে কাজ করো, 5x²। আবার gx মনে করো তোমার আছে কত? 2x। আচ্ছা, এখানে আমি কিউব নেই, এখানে কিউব নিলাম। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এই দুইটা পদ না, এখন আমরা হচ্ছে ভাগ করব। সো fx কে যদি আমি gx দিয়ে ভাগ করি, তাহলে কি আসবে? আসবে হচ্ছে 5x³ ডিভাইডেড বাই 2x²। এটা কি আসে বলো তো? এটা আসে আমাদের 5/2x। সো 5/2x কি একটা বহুপদী? 5/2x কি একটা বহুপদী? দেখো সামনে যে c, সহগ তো সহগের জায়গায় x তো আছে, চলো। আর x এর পাওয়ার কি? x এর পাওয়ার হচ্ছে 1। সো এটা আমাদের একটা কিন্তু বহুপদী হয়ে গেছে, ঠিক আছে? শোনো, ভালো কথা, এই যে সহগটা, এই যে c, হ্যাঁ c এর কিন্তু কোনো ধরনের কোনো অঋণাত্মক পূর্ণসংখ্যা ধর্মসংখ্যা নিয়ে কোনো প্যারা নাই, ঠিক আছে? ও কিন্তু যে কোনো কিছু হতে পারে, ও ভগ্নাংশ হতে পারে, ও পূর্ণসংখ্যা হতে পারে, ও ইভেন নেগেটিভও হতে পারে, ঠিক আছে? ওরকে নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা হচ্ছে পাওয়ারকে নিয়ে, হ্যাঁ? তো পাওয়ারটা কিন্তু তুমি, এটা হচ্ছে একটা আমাদের কেস 1 এর ক্ষেত্রে, তুমি gx কে fx দিয়ে ডিভাইড করো। gx কে তুমি যদি fx দিয়ে ডিভাইড করো, তুমি দেখো কি আসে? 2x² ডিভাইডেড বাই 5x³। এটা আমাদের চলে আসবে কত? 2/5x2 - 3, তাই না? এটা আমাদের এসে পড়তেছে 2/5x−1। এটা কি আমাদের বহুপদী? এটা কিন্তু ভাই আমাদের বহুপদী না, কারণ আমাদের পাওয়ার কিন্তু কি? পাওয়ার হচ্ছে আমাদের নেগেটিভ হয়ে গেছে। তার মানে ভাগের ক্ষেত্রে, শুধুমাত্র ভাগের ক্ষেত্রে দুটি বহুপদী রাশি যদি আমি ডিভাইড করি, তাহলে আমি একটা বহুপদী রাশি পাওয়ার সম্ভাবনাও আছে, আবার বহুপদী না পাওয়ার সম্ভাবনা আছে 50-50। তাই আমি এই স্টেটমেন্টটা একদম জোরালো ভাবে
দিতে পারতেছি না যে দুটি বহুপদী রাশি ভাগ করলে আমাদের একটা বহুপদী রাশি আসবেই, এরকম কোনো কিছু হতে পারে, নাও হতে পারে। হ্যাঁ, তো তোমরা দেখলাই যে এক ক্ষেত্রে আমরা একটা থেকে আরেকটা ভাগ করলে বহুপদী পাচ্ছি, কিন্তু যখন আমরা আবার উল্টা ভাবে ভাগ করতেছি তখন কিন্তু আমরা আবার বহুপদী পাচ্ছি না। সো প্লাস মাইনাস এবং গুণের জন্য দুইটা বহুপদী রাশি যদি আমি অপারেট করি তাহলে যোগ বিয়োগ গুণের ক্ষেত্রে আরেকটা বহুপদী রাশি পাবো, কিন্তু ভাগের ক্ষেত্রে পেতেও পারি, নাও পেতে পারি। স্টেটমেন্টটা হচ্ছে আমাদের এরকম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আসো এখন হচ্ছে আমরা কিছু বোর্ডের এমসিকিউ টাইপ সলভ করব। এই এমসিকিউ টাইপ সলভের মাধ্যমে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি বোর্ডে কেমন টাইপের কোশ্চেন আসে। হ্যাঁ, এই বহুপদী থেকে বোর্ডে কেমন কোশ্চেন আসছে। দেখো আমরা ফার্স্টে আমরা এক্সাম্পল দেখার ট্রাই করি। এক্সাম্পল, ঠিক আছে, দেখো প্রথমে আমরা দেখবো হচ্ছে মনে করো আছে 7 মাইনাস 3 স্কোয়ার, 7 মাইনাস 3 স্কোয়ার। হ্যাঁ, এটা কি আমাদের কোনো ধরনের কোনো বহুপদী কিনা? হ্যাঁ, এটা আমাদের একটা বহুপদী হতে পারে। কেন বলো তো ভাইয়া? এটা আমাদের একটা বহুপদী হতে, মনে করো 7 এ টু দি পাওয়ার 0 যদি লিখি আর এখানে লিখলাম 3 a স্কোয়ার। হ্যাঁ, এটা আমাদের কি, দেখো এখানে দুইটা পদ আছে, দুইটা পদে 6 টু দি পাওয়ার p ফরম্যাটে আছে। ঠিক আছে, মানলাম। তারপর এখানে আছে আমাদের সহগ 7 সহগ 3 মানলাম। দুইটা চলক a আছে এবং 0 এবং 2 আছে, যা আমাদের কি এট দ্য সেম টাইম পজিটিভ এবং পূর্ণ সংখ্যা। সো এটা আমাদের একটা কি বহুপদী। এরপরে আসো হচ্ছে x কিউব প্লাস এটা, এটা কি আমাদের কোনো বহুপদী কিনা? তুমি দেখতে পারতেছো মাইনাস আছে, এটা বহুপদী না, বাদ। এরপরে আসো সি স্কোয়ার প্লাস 2/c প্লাস 1, বলো তো এটা আমাদের বহুপদী কিনা? এটাও আমাদের বহুপদী না। ঠিক আছে, এরপরে আসো আছে হচ্ছে 3x মাইনাস 2y প্লাস 4z, এটা কি আমাদের বহুপদী কিনা? আমরা ব্রেকডাউন করবো 1 1 1। ঠিক আছে, এটা আমাদের একটা বহুপদী, এখানে নিয়ে আমাদের কোনো ধরনের কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো আচ্ছা এরপরে আসো a স্কোয়ার প্লাস a কিউব মাইনাস ওয়ান, a কিউব মাইনাস a। হ্যাঁ, কিউব মাইনাস a। আসো আমরা এটা নিয়ে একটু কাজ করি। এখন এখানে এটার মানে কেমনে বুঝবো, এটা আমরা কিভাবে বুঝবো? দেখো উপরে নিচে a কমন নেই, এখানে আসবে a প্লাস 1, এখানে আসবে আমাদের a স্কোয়ার মাইনাস 1। সো আমাদের a কাটা চলে যায়, তারপরে নিচে আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আসে a প্লাস 1। দেখো এখানে আমরা লিখবো হচ্ছে a প্লাস 1 a মাইনাস 1, a প্লাস 1 কাটা গেলে কে থাকে? 1 ডিভাইডেড বাই a মাইনাস 1। সো এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে a ইনভার্স 1 টু দি পাওয়ার মাইনাস 1। ঠিক আছে, একে কি আমরা বহুপদী বলতে পারি কি না? একে আমরা বহুপদী বলতে পারি কি না? দেখো তো, একে আমরা বহুপদী বলতে পারি না, কারণ এইখানে আমাদের কি যে এক্সটা মানে a মাইনাস 1, এখানে কিন্তু a মাইনাস 1 আকারে নাই। তারপর তুমি পাওয়ার হিসেবে দেখো, পাওয়ারটা কিন্তু মাইনাস হতে পারে না। সো আলটিমেটলি আমাদের এই যে আমাদের মেইন কোশ্চেনটা ছিল, এটাকে আমরা বলতে পারি আমাদের বহুপদী না। ঠিক আছে, এটা আমাদের বহুপদী না। আসো তারপর আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আরেকটা এক্সাম্পল আমরা এখানে দেখি। দেখো 3, তারপরে আছে হচ্ছে √n মাইনাস 4। এবারে কি লিখতে পারি একে বলতো? 3 মনে করো n মাইনাস 4, রুট তো চলে গেলে উপরে চলে যায় হাফ। বলো তো আমাদের কি না? এও আমাদের বহুপদী না, কারণ পাওয়ার হয়ে গেছে। শুনো, বহুপদী চেনার ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম তুমি পাওয়ারের ক্ষেত্রে তাকাবা যে পাওয়ারটা কেমন। পাওয়ার যদি ভগ্নাংশ হয় বা মাইনাস হয়, সঙ্গে সঙ্গে কাটা। সো এও কাটা। এরপর আমরা দেখবো হচ্ছে এবার আমরা কাকে দেখবো? লাস্ট একটা এক্সাম্পল দেখি। 3/4 ইন্টু এক্স মাইনাস 2y। দেখো তো আমাদের বহুপদী কিনা? এ আমাদের বহুপদী কিনা? অবশ্যই আমাদের বহুপদী। কেন? এই দেখো, এটা কিন্তু পাওয়ার 1 1 এবং পজিটিভ। সো এ কিন্তু আমাদের বহুপদী। তো ঠিক আছে, এই হচ্ছে গেল আমাদের এক্সাম্পল, বহুপদীর এক্সাম্পল। ঠিক আছে, বহুপদীর এক্সাম্পল। সো এভাবে তুমি যদি সলভ করতে পারো তাহলে আশা করি আর কোনো ধরনের কোনো প্রবলেম থাকার কথা না বহুপদী চেনার ক্ষেত্রে। বুঝছো? আশা করি বুঝতে পেরেছো। এখন থেকে হয়তো বহুপদীতে আর কোনো ধরনের কোনো প্রবলেম তোমাদের থাকার কথা না। অল ক্লিয়ার? মুছে দিই। হ্যাঁ, অল ক্লিয়ার। সো তোমরা যে কাজটা করবা, তোমরা হচ্ছে বহুপদীর রিলেটেড যত ধরনের এমসিকিউ, এগুলো কিন্তু সব এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ,
বহুপদী কি না, এগুলো সব এমসিকিউর জন্য পড়লাম আমরা। এবং আজকের ক্লাসটা আমি ফার্স্টে বলেছি যে এমসিকিউ ফোকাসড একটা ক্লাস হবে, এবং এই ক্লাসে আমরা মূলত এমসিকিউ নিয়ে কথাবার্তা বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন আমরা দেখব হচ্ছে বহুপদী রাশির মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ এবং ধ্রুব পদ। হ্যাঁ, আমরা মূলত এখন এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আসো, আমাদেরকে বহুপদীর রাশি লাগবে, ঠিক আছে? আমাদেরকে বলছে বহুপদী রাশির মাত্রা, মুখ্য পদ, সহগ, ধ্রুব পদ। আমাদের কাছে কাকে লাগবে? আমাদের ফার্স্টে মাত্রা, কোন একটা আমাদের বহুপদী রাশি লাগবে। আমরা এক্সাম্পল দিয়ে শুরু করি। হ্যাঁ ঠিক আছে, আমরা এক্সাম্পল দিয়ে স্টার্ট করব। এক্সাম্পল 1। হ্যাঁ, মনে করো আমাদের কাছে বলা আছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু, মনে করে দেওয়া আছে 11x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 8x প্লাস 3 প্লাস 8x প্লাস, মনে করো এটা হচ্ছে আমাদের একটা বহুপদী। দেখেই বোঝা যাচ্ছে এটা একটা বহুপদী, ঠিক আছে? আচ্ছা, এখন এই বহুপদী রাশির ক্ষেত্রে মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ এবং ধ্রুবপদ কিভাবে বের করব? আচ্ছা দেখো, যখনই মাত্রা, মুখ্য পদ এসব বের করতে বলবে, তখন তুমি ফার্স্টেই যে জিনিসটা খেয়াল করবা সেটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার কই আছে, কোন পদটার মধ্যে সর্বোচ্চ পাওয়ার আছে। তুমি জিনিস খেয়াল করো, এখানে আমাদের সর্বোচ্চ পদটা আছে কিন্তু 11x কিউব, এইটার মধ্যে, তাই না? এটার মধ্যে আমাদের সর্বোচ্চ পদটা, সর্বোচ্চ মাত্রা দেওয়া 3 বা পাওয়ার যেটা। হ্যাঁ, সো তুমি লিখবা যে মুখ্য পদ। হ্যাঁ, ফার্স্টে লিখবা যে মুখ্য পদ কি? মুখ্য পদ হচ্ছে 11x কিউব, এ হচ্ছে আমাদের মুখ্য পদ। মুখ্য সহগ কি হতে পারে বলো তো ভাইয়া? মুখ্য পদের সহগই হচ্ছে আমাদের মুখ্য সহগ, তার মানে কি 11। আচ্ছা, এরপর দেখো, এরপর আমাদের মাত্রা কি হবে বলতো? মুখ্য পদের যে পাওয়ার, ওইটাই হচ্ছে আমাদের মাত্রা। এটা হচ্ছে 3 মাত্রার একটা। আর ধ্রুবপদ হচ্ছে আমাদের কত? যে চলক বর্জিত মানে হচ্ছে যে পদটার সাথে, মানে দেখো ফাংশন অফ এক্স বলছে না, তার মানে এক্স কে নিয়ে আমরা কাজ করতেছি। তো যে পদটার মধ্যে কোনো চলক নাই, ওইটাই হইতেছে আমাদের ধ্রুবপদ। ওকে, সো ধ্রুবপদ কত এখানে বলো তো ভাইয়া? ধ্রুবপদ হচ্ছে 3। এক্সাম্পল 2 দেখি। এক্সাম্পল 2 দেখি। এক্সাম্পল 2 তে আমাদেরকে বলছে পি ওয়াই, পি একটা ফাংশন যদি হয়, ফাংশন অফ ওয়াই ইজ ইকুয়াল টু, মনে করো বলে দিছে 3x স্কয়ার y টু দি পাওয়ার 4, 3x স্কয়ার y টু দি পাওয়ার 4 মাইনাস 5x y স্কয়ার প্লাস 2y কিউব মাইনাস 8। মনে করো এটা হচ্ছে আমাদের আরেকটা বীজগাণিতিক রাশি বা বহুপদী বীজগাণিতিক রাশি বলতে পারো। সো দেখো, এটা আমাদের বহুপদী না, এটা কিন্তু অবশ্যই বহুপদী। এখানে আমাদের পাওয়ার গুলো আছে, পাওয়ার গুলো পূর্ণ সংখ্যা প্লাস পজিটিভ, হ্যাঁ, এবং cx টু দি পাওয়ার p ফরম্যাটের। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে সর্বোচ্চ পাওয়ার কই আছে। সর্বোচ্চ পাওয়ার আমাদের যেই পদে আছে ওইটাই আমার মুখ্য পদ। দেখো এখানে পাওয়ার কি আছে? 2 আছে, 3 আছে, 4 আছে। সো 4 হচ্ছে সবচেয়ে বেশি। সো 4 যার মধ্যে আছে সে হচ্ছে আমাদের কি? সে হচ্ছে আমাদের মুখ্য পদ। সো মুখ্য পদ হচ্ছে আমাদের 3x স্কয়ার y টু দি পাওয়ার 4। মাত্রা কত বলো তো ভাইয়া? মাত্রা কত? মাত্রা হচ্ছে 4 মাত্রার। হ্যাঁ, মাত্রা হচ্ছে 4 মাত্রার। 4 মাত্রা বলতেছি, 4 মাত্রা বলছি। হ্যাঁ 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 4 মাত্রা, 4 মাত্রা, 4 মাত্রা, ঠিক আছে 4 মাত্রা। আচ্ছা, 4 মাত্রাই তো, যে সর্বোচ্চ মাত্রা 4। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের মুখ্য পদ গেল, মুখ্য সহগ। মুখ্য সহগ কত? 3, তাই না? মুখ্য সহগ 3। আর ধ্রুবপদ
ধ্রুবপদ -8, ঠিক আছে, ধ্রুবপদ হচ্ছে -8। আসো এক্সাম্পল 3 দেখি। এক্সাম্পল 3 মনে করো দেওয়া আছে জি অফ কি দিব, এম দিয়ে দিই, জি অফ এম দিয়ে দিই। মনে করো দেওয়া আছে 7m 7m টু দি পাওয়ার 7m টু দি পাওয়ার মনে করো যে কি দিব, 7 দিয়ে দিই প্লাস 2m n টু দি পাওয়ার 5 প্লাস মনে করো যে তোমার বললাম 3n টু দি পাওয়ার সেটা হচ্ছে 8 -2, ঠিক আছে। এখন এটা দিয়ে আমরা একটা কাজ করি যে এইখানে অ্যাকচুয়ালি আমাদের কে, ঠিক আছে, মানে এখানে অ্যাকচুয়ালি আমাদের কে মুখ্য পদ, কে মানে মাত্রা কত, সহগ কত, ধ্রুবপদ কত। দেখো দেখো এই ফাংশনটা কার, এই ফাংশনটা কার, এই ফাংশনটা হচ্ছে এম এর ফাংশন একটা, তাই না, জি অফ এম বলে দিছে, জি অফ এম বলে দিছে। এখন তুমি এই রাশিটার দিকে তাকাও, এখানে আছে হচ্ছে 7m টু দি পাওয়ার 7 প্লাস 2mn টু দি পাওয়ার 5 প্লাস 3n টু দি পাওয়ার 8 -2। অবশ্যই এটা একটা বহুপদী রাশি, আমরা বুঝতে পারতেছি, কিন্তু এখানে পাওয়ার গুলো দেখো বড় বড়, 5 আছে, 7 আছে, 8 আছে, 5 আছে n এর উপর, 7 আছে m এর উপর, আবার n এর উপর আবার 8 আছে। তো এখানে মুখ্য পদ আমরা কাকে নিব, মুখ্য পদ কি আমাদের 3n টু দি পাওয়ার 8, তাই না, 3n টু দি পাওয়ার 8 হওয়ার কথা ছিল, বাট আসলে 3n টু দি পাওয়ার 8 আমাদের মুখ্য পদ না, কারণ ফাংশনটা কিন্তু আমাদের n এর ফাংশন না। ফাংশনটা কার, ফাংশনটা হচ্ছে আমাদের m এর ফাংশন। সো যেহেতু এটা একটা m এর ফাংশন, আমাদেরকে m নিয়ে কাজ করতে হবে, আমাদেরকে কি নিয়ে কাজ করতে হবে, আমাদেরকে m নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ মানে পাওয়ার হয়তো বা n এর ক্ষেত্রে বেশি, বাট আমাদেরকে কিন্তু দেখতে হবে m নিয়ে, ঠিক আছে। অর্থাৎ যার ফাংশন তাকে নিয়ে কিন্তু সমাধান করতে হবে, যার ফাংশন তাকে নিয়ে সমাধান করতে হবে, ঠিক আছে। এর পাওয়ার মনে করো 100, n এর পাওয়ার মনে করো 100 দেওয়া আছে, তাহলে আমরা কি n কি নিয়ে কাজ করব না, কারণ আমাকে যার ফাংশন তাকে নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। আগের গুলোতে দেখো যার ফাংশন সেই ছিল, অন্য কেউ ছিল না, এটা ও যে এটাতে ছিল, এটাতে আমি বলি নাই না, এই যে যেমন এটা পি অফ ওয়াই, হ্যাঁ, মানে ওয়াই এর ফাংশন ছিল, বাট দেখো এখানে এক্স আছে, এক্স অ্যাড করা আছে, বাট এখানে দেখো আমরা কি করছিলাম, ওয়াই কে নিছিলাম সবচেয়ে বেশি পাওয়ার হিসেবে, এখানে ওয়াই এর পাওয়ারই বেশি ছিল এবং এটা ওয়াই এর ফাংশন ছিল, বাট এর ডিফারেন্ট ভাবে দিছি কেন, কারণ দেখো এম এর পাওয়ার কিন্তু এখানে কম, এন এর পাওয়ার কিন্তু বেশি, বাট ফাংশনটা কিন্তু আবার এম এর, আমি কাকে নিব, আমি কি এন কে নিব, আমি এন কে নিব না, কারণ আমার ফাংশন কার, ফাংশন হচ্ছে এম এর। সো এম এর পাওয়ার যেখানে সবচেয়ে বেশি, আমরা ওই পদটাকেই মুখ্য পদ হিসেবে কাউন্ট করব। আমাদের 7m টু দি পাওয়ার 7 এ হচ্ছে আমাদের মুখ্য পদ, মুখ্য পদকে 7m টু দি পাওয়ার 7। এখানে আমাদের মুখ্য সহগ কে বলো তো ভাইয়া, এখানে আমাদের মুখ্য সহগ হচ্ছে 7, ওকে। তারপর আমাদের মাত্রা কত, মাত্রাও হচ্ছে গিয়ে 7, আর ধ্রুবপদ কত, ধ্রুবপদ কত, ধ্রুবপদ হচ্ছে আমাদের কত, -2। আশা করি বুঝতে পারছো। সো মুখ্য পদ, মুখ্য সহগ, ধ্রুবপদ এসব হাবিজাবি বের করার ক্ষেত্রে তুমি দেখবা যে তোমাকে যার ফাংশন দিছে তোমাকে তাকে ধরে কাজ করতে হবে, অন্য কোনো চলক থাকুক না থাকুক তাদেরকে নিয়ে তোমার কোনো মাথা ব্যথা রাখা যাবে না, ঠিক আছে, তাদেরকে নিয়ে তোমার কোনো মাথা ব্যথা থাকা যাবে না। শেষ, একটুকি আমাদের রাশির মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ এবং ধ্রুবপদ, একটুকি, আর কিছু নাই, আর কিছু পড়া লাগবে না, খুবই কম পড়বো আমরা, আমরা যত কম পড়ে যত ভালো বোঝা যায় আমরা সেটার চেষ্টায় থাকবো, ঠিক আছে। মানে বেশি বেশি পড়ার কোনো মানে দেখি না। তুমি পড়বা স্মার্টলি, তুমি কম পড়বা, বেশি নাম্বার উঠাবা, তোমার এত কিছু পড়া দরকার আছে, এত কিছু পড়ার দরকার নাই। এখন আমরা আসি হচ্ছে বহুপদীর মান নির্ণয়, ঠিক আছে। এখন আমরা আসবো হচ্ছে এতক্ষণ আমরা দেখছি বহুপদী একটা বীজগাণিতিক রাশি হিসেবে ছিল, এখন আমরা দেখবো হচ্ছে বহুপদীর মান বের করা, ঠিক আছে ভাইয়া, বহুপদীর মান বের করা। আসলে আমরা বহুপদীর মান বের করি, আমরা এখন বহুপদীর মান বের করব, ঠিক আছে, লেটস গো। সো আমাদেরকে একটা বহুপদী বলে দিয়েছে পি অফ এক্স, সেটা সে আমাদেরকে বলছে যে 2x স্কয়ার প্লাস 3, 2x স্কয়ার প্লাস 3 এটা একটা বহুপদী হলে, এটা আমাদের একটা বহুপদী হলে পি অফ
p of 5, p of 6, p of minus half is কি লিখতেছি, p of minus half is equal to কত বের করো। হ্যাঁ, মানে আমাদেরকে বলে দিছে যে আমাদের একটা বহুপদী আছে 2x স্কয়ার প্লাস 3 হলে p of 5, p of 6, p of minus half সমান সমান কত। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, সিম্পলি x এর জায়গাগুলোতে দেখো, এক নাম্বার ক্ষেত্রে আমরা যে কাজটা করব দেখো, p of যদি 5 হয় আমরা যে কাজটা করব 2 ইনটু x এর জায়গায় 5 বসাই, পরে যা হিসাব করার করতে হবে। ঠিক আছে, আবার এই ক্ষেত্রে আমাদের আছে 6, এই ক্ষেত্রে আছে আমাদের 6, 2 6 স্কয়ার প্লাস 3, এক্ষেত্রে কি আছে, p ছিল মাইনাস হাফ, তো আমাদের কি হবে মাইনাস হাফ স্কয়ার প্লাস 3, একটু হিসাব করো, 25 দুগুণে 50, এটা আসতেছে আমাদের 53, এটা আসছে আমাদের 34 দুগুণে 72, এটা আসতেছে আমাদের 75, এটা আসতেছে আমাদের 1/4 1/2 প্লাস 3, 3 প্লাস হাফ, 3 প্লাস মানে হচ্ছে 4/5, 4/5 মানে হচ্ছে আমাদের 9/2। এই হচ্ছে গিয়ে আমাদের মনে করো অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আমাদের মনে করো অ্যান্সার। 9/2 না, সরি, এটা 7/2 আসে, 7/2 আসে, 7/2 আসবে। ঠিক আছে, 7/2 আসে কিভাবে, 1/4 2 in হাফ প্লাস 3, হাফ প্লাস 3 হচ্ছে আমাদের 4.5, 3 এর সাথে হাফ করলে তো 3.5, হ্যাঁ ঠিক আছে 7/2 আসে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে গেল আমাদের বহুপদী মান। এখন এটা ছিল আমাদের দেখো এক চলক বিশিষ্ট, মানে একটা চলকের জন্য। এখন আসি আমরা দুই চলকের জন্য। আসো এক্সাম্পল 2 দেখি, এক্সাম্পল 2 দেখি। মনে করো আমাদেরকে বলে দিছে যে পি অফ, বা আচ্ছা পি না, জি অফ, মনে করো এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 9x স্কোয়ার ওয়াই কিউব, এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস 5x ওয়াই স্কোয়ার, 5x ওয়াই স্কোয়ার প্লাস 7y। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন আমরা দেখব হচ্ছে দুই চলক বিশিষ্ট বহুপদীর ক্ষেত্রে মান কিভাবে বের করা যেতে পারে। ঠিক আছে, তো এখানে আমাদেরকে বলছে এটা যদি হয় তাহলে তবে তবে জি অফ 2 3, জি অফ 4 5, হ্যাঁ, জি অফ -1/4 -7 ইজ ইকুয়াল টু কত। তো তুমি যেটা করবা, জাস্ট এক্স এর জায়গায় প্রথমের গুলো বসাবা, ওয়াই এর জায়গায় সেকেন্ড গুলো বসায়, যা আসবে তাই অ্যান্সার। এটা তোমরা হোমওয়ার্ক করবা বাসায়। ঠিক আছে, এটা নিয়ে আমরা আগাবো না, ইজি জিনিস, এগুলো তোমরা খুব ভালো মতো পারবা, এগুলোতে তেমন কিছু নাই। ওকে, ঠিক আছে। সো এই হচ্ছে গেল আমাদের মান বের করা। ওকে, এই হচ্ছে গেল আমাদের কি করা, এই হচ্ছে আমাদের গেল মান বের করা। এখন আমরা দেখব হচ্ছে দুই চলকের বহুপদী। ঠিক আছে, এতক্ষণ আমরা দেখছিলাম হচ্ছে এক চলকের বহুপদী, এখন আমরা দেখব হচ্ছে দুই চলকের বহুপদী। হ্যাঁ, মানে আমরা একটু আগে যেটা দেখছিলাম সেটা হচ্ছে এক চলক বিশিষ্ট বহুপদীর ওই তোমার কি বলে মুখ্য সহগ মুখ্য পদ ওইসব বের করা। এখন আমরা দেখবো হচ্ছে দুই চলকের ক্ষেত্রে। হ্যাঁ, এক চলকের ক্ষেত্রে তো শেষ করছে, এখন আসো দুই চলকের ক্ষেত্রে। দুই চলক বিশিষ্ট বহুপদের, দুই চলক বিশিষ্ট বহুপদীর ক্ষেত্রে ওই যে মুখ্য পদ ওগুলাটা দেখবো। ঠিক আছে, মুখ্য পদ মুখ্য সহগ কিভাবে বের করা যেতে পারে। মনে করো আমরা আবারও এক্সাম্পলে যাই, এক্সাম্পল মনে করো 1। হ্যাঁ, এক্সাম্পল মনে করো 1, p of x y is equal to হচ্ছে 9x স্কোয়ার y কিউব, 9x স্কোয়ার y কিউব প্লাস 5x y স্কোয়ার প্লাস 7y। এই হচ্ছে গিয়ে মনে করো আমাদের ওই লাস্টে আমরা যেই ইকুয়েশনটা দেখলাম মনে করো সেটা। এখন এই বহুপদীর ক্ষেত্রে আমাদেরকে মাত্রা মুখ্য পদ এসব বের করতে হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে। এখন আসো এই সকল ক্ষেত্রে কি করবা। আমরা যখন এক চলকের ক্ষেত্রে বের করছিলাম তখন আমরা দেখছিলাম যে সর্বোচ্চ পাওয়ার কই আছে ওইটাকে ধরে নামাই, ওইটাই আমার মুখ্য পদ, এখানে যে সহগ সেটা মুখ্য সহগ,
তারপরে মাত্রা থাকে হচ্ছে ওটার যে পাওয়ার সেটা, আর এক্স বর্জিত পদ সেটা হচ্ছে আমাদের কত, এক্স বর্জিত পদ ছিল আমাদের আহ আমাদের ধ্রুব পদ আর কি, ঠিক আছে। তো আসলে এখান থেকে হচ্ছে আমরা এখন দেখব যে দুই চলক বিশিষ্ট বহুপদীর ক্ষেত্রে আমাদের মুখ্য পদ কোনটা হতে পারে। দেখো, দুই চলকের ক্ষেত্রে আমাদেরকে এখন দুইটা চলকই কনসিডার করতে হবে। দুইটা চলকের মধ্যে দেখো আমরা একটু পাওয়ার গুলা দেখবো এখন। এখানেও এক্স ওয়াই আছে, এখানেও এক্স ওয়াই আছে, এখানে আবার এখানেও আলটিমেটলি এক্স আছে, জিনিসটা হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার 0 হিসেবে, আর এটা পাওয়ার এখানেও 1, এখানেও 1। তো আসলে আমরা দেখি, যোগ করি, হ্যাঁ। এখানে এক্স ওয়াই এর টোটাল পাওয়ার আসে 5, এখানে আসে 3, এখানে আসে 1। তো সবচেয়ে বেশি পাওয়ার কই আছে, সবচেয়ে বেশি পাওয়ার হচ্ছে আমাদের প্রথম পদের মধ্যে আছে। তাহলে এই হচ্ছে আমাদের কি, এই লোকটাই হচ্ছে আমাদের মুখ্য সহগ। সো আমাদের মুখ্য সহগ কে 9x, মুখ্য সহগ বলতেছি, মুখ্য পদ, মুখ্য পদ, মুখ্য পদ, মুখ্য পদকে 9x² y³ মুখ্য সহগ কোনটা বলতো? মুখ্য সহগ হচ্ছে আমাদের ভাইয়া 9, মাত্রা কত? মাত্রা হচ্ছে x এবং y এর পাওয়ার, হ্যাঁ, মানে মাত্রা হচ্ছে দেখো x এর ঘাত প্লাস y এর ঘাত, কত? ঘাত হচ্ছে 2 প্লাস 3 ইজ ইকুয়াল টু 5। এটা হচ্ছে আমাদের মাত্রা। আর ধ্রুবপদ কে বলতো? ধ্রুবপদ হচ্ছে আমাদের এখানে নাই, এখানে আমাদের কোনো ধ্রুবপদ আছে? ধ্রুবপদ আছে নাকি এখানে? দেখো ধ্রুবপদ আছে, ধ্রুবপদ কিন্তু নাই। মানে ধ্রুবপদ মানে হচ্ছে এমন পদ যেখানে কোনো চলক নাই, এমন কোনো পদ তো নাই যেখানে কোনো চলক নাই, নাই মানে 0। ঠিক আছে, এই হচ্ছে গেল আমাদের একটা এক্সাম্পল। হ্যাঁ, আসলে আরেকটা এক্সাম্পল দেখি, আরেকটা এক্সাম্পল কি দেখবো, একটা এক্সাম্পল দেখি। মনে করো আমাদের এক্সাম্পল 2 তে বলা আছে, এক্সাম্পল 2 তে বলা আছে 2x²। আচ্ছা, মনে করো এক্সাম্পল 2 p of x, এখানে বলা আছে আমাদের 2x² y, 2x² y প্লাস হচ্ছে 3xy, 2x² প্লাস, মানে মনে করো আমাদের আরেকটা রাশি। সো এই ক্ষেত্রে আমাদেরকে ওই মুখ্য পদটা বের করতে হবে কিভাবে? পাওয়ার পাওয়ার যোগ করে। এর পাওয়ার 1 1 1, এখানে মনে করো 2x² এর সাথে যদি আমি y চিন্তা করি, y এর পাওয়ার 0, তার মানে 2 আলটিমেটলি। আর এটা এটা তো নাই। আচ্ছা, এখন আমাদের এখানে মুখ্য পদকে বলো তো, মুখ্য পদ হচ্ছে আমাদের সর্বোচ্চ পাওয়ার আছে আমাদের যোগ করলে এইখানে। সো এই হচ্ছে আমাদের মুখ্য পদ, মুখ্য পদকে 2x² y, মুখ্য সহগকে সহগ হচ্ছে 2, তারপরে মাত্রা কত? মাত্রা হচ্ছে 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 3। এরপরে আছে কত? এরপরে আছে হচ্ছে ধ্রুবপদ, তাই না? ধ্রুবপদ ইজ ইকুয়াল টু 1, ওই যে লাস্টে 1, তার কাছে কোনো এক্স ওয়াই কিছু নাই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের, এখানে তো px কেন লিখে রাখছি ভাইয়া, আমাদের তো একটু ভুল হয়েছে, এখানে pxy হবে, দুই চলক বিশিষ্ট না, এটা আমাদের এক্স ওয়াই। হ্যাঁ, তো এই হচ্ছে গেল, এই হচ্ছে আমাদের দুই চলক বিশিষ্ট বহুপদের ক্ষেত্রে মুখ্য পদ, মুখ্য সহগ, মাত্রা, মান টান বের করা। এক চলক গেছে, দুই চলক গেছে, এখন আমরা যাব তিন চলকের কাছে। ঠিক আছে, মুছে দিলাম, আশা করি বুঝতে পারছো। এখন আমরা যাব তিন চলকের কাছে। তিন চলকের কাছেও সেম সেম জিনিস, সেম জিনিস, কোনো চেঞ্জ নাই, সেম জিনিস থাকবে। এখন আমরা দেখব হচ্ছে তিন চলক বিশিষ্ট বহুপদী। ঠিক আছে, আমরা দেখব হচ্ছে তিন চলক বিশিষ্ট বহুপদী। তিন চলক মানে হচ্ছে এখন আমাদের আরেকটা ফাংশনের যে চলক সেটা অ্যাড হবে। হ্যাঁ, আসলে এটা আমরা এক্সাম্পল দিয়ে দেখা শুরু করি। এক্সাম্পল 1, এক্সাম্পল 1 আমরা দেখি যে p of x y z, এই যে তিন চলক চলে আসছে, -9x² y মনে করো z টু দি পাওয়ার 5, ঠিক আছে, প্লাস মনে করো দেওয়া আছে 2x³ y² z, ঠিক আছে।
প্লাস মনে করো দেওয়া আছে 3y⁵z স্কোয়ার প্লাস মনে করো দেওয়া আছে 9। আচ্ছা, এটা নিয়ে আমরা কাজ করি। এখানে দেখো আমাদের সর্বোচ্চ পাওয়ার কোথায় আছে। সর্বোচ্চ পাওয়ার যদি আমরা হিসাব করি, এখানে একটা 1, এখানে একটা 1, তো না এখানে নাই। সেখানে আমাদের সর্বোচ্চ পাওয়ার থাকতে পারে হচ্ছে গিয়ে 5 1 6 7 8 3 4 5 6 7, তার মানে সবচেয়ে বেশি পাওয়ার আছে আমাদের এই ভদ্রলোকের কাছে। সো এখানে আমাদের মুখ্য পদ কে বলতো? এখানে আমাদের মুখ্য পদ হচ্ছে -9x² y z⁵। মুখ্য সহগ কে? মুখ্য সহগ হচ্ছে ভাইয়া -9। তারপরে আমাদের কে বাকি থাকে? মাত্রাকে। মাত্রা হচ্ছে আমাদের ভাইয়া 2 + 1 + 5 = 8, বুঝছো না? আর ধ্রুবপদকে? ধ্রুব পদ হচ্ছে আমাদের 9। শেষ হয়ে গেছে। আমার কাছে মনে হয় আর কোনো দরকার নাই। এখন তোমরা যেটা করবা, তোমরা এই ম্যাথটার ক্ষেত্রে মান বের করবা। হ্যাঁ, তোমরা এই ম্যাথটার ক্ষেত্রে মান বের করবা কয়েকটা। মনে করো পি এর ক্ষেত্রে মান করো 1 7 -½ এটার একটা মান বের করে আমাকে কমেন্টে তোমরা অ্যান্সারটা জানাবা যে এই 3 চলবিষ্ট বহুপদীর এই ভ্যালুগুলোর জন্য এটার মান কত আসে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, তেমন কঠিন কিছু না। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন শূন্য বহুপদীর ক্ষেত্রে আমরা তো শিখছি, তাই না? শূন্য বহুপদী, শূন্য বহুপদী, হ্যাঁ, শূন্য বহুপদীর ক্ষেত্রে কিন্তু আমরা শিখছি। এটা আর কি বলবো, যে মনে করো আমরা একটা শূন্য বহুপদীর ক্ষেত্রে চিন্তা করি। শূন্য বহুপদী, মনে করো দেওয়া আছে f(x) = 0। এখন এই 0 কি বহুপদী কি বহুপদী না, এটা আমরা কিভাবে চিন্তা করতে পারি? আমরা লিখতে পারি না যে 0 × x⁴ 0 0 × 1 = তো 0ই হয় আলটিমেটলি। সো এটা দেখো আমাদের কিসের মতো? c x⁴p ফরম্যাটের মতো। এবং এখানে c তো 0, x তো আছে, এবং এখানে যে পাওয়ারটা হচ্ছে অবশ্যই কি পজিটিভও আছে, এবং আমাদের একটা ভগ্নাংশ না, এটা কিন্তু আমাদের একটা পূর্ণ সংখ্যা হিসেবে কাজ করতেছে। সো এই জন্য ফাংশন অফ x = 0 এটা হচ্ছে আমাদের একটা বহুপদী। এটা তো আমরা জানি, এটা আমরা একটু আগেও দেখছি। হ্যাঁ, আচ্ছা, তো এই হচ্ছে গেল আমাদের। এখন শূন্য বহুপদীর যে মাত্রা, সেই মাত্রাটা আসলে কি হতে পারে? শূন্য বহুপদীর মাত্রা, শূন্য বহুপদীর যে মাত্রাটা সেটা অসংজ্ঞায়িত। কেন জানো? কারণ দেখো, কারণ একটা জিনিস তুমি খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো। শূন্য এখানে আমরা লিখতে পারি শূন্য x⁴0 লিখতে পারো, শূন্যকে x⁴1 দিতে পারো, শূন্যকে x⁴2 দিতে পারো, শূন্য সাথে x⁴100 দিতে পারো, শূন্যর সাথে x⁴ তুমি n বসাও, তুমি যাই বসাও না কেন তার সাথে মাল্টিপ্লাই শূন্য আসলে পুরো জিনিসটা শূন্যই থাকবে। এখন এই যে n এর কি আমি কোনো ভ্যালু পাইছি? n এর কিন্তু আমি কোনো ভ্যালু পাই নাই। সো এখানে n এর ভ্যালু আসলে ইনফিনিটি পর্যন্ত দাও, যাই দাও না কেন তুমি ওই ফাংশন অফ x এর মান 0ই পাবা। এজন্য শূন্য বহুপদীর ক্ষেত্রে ঘাত কি বলতো? আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত, যাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি না যে এটার পাওয়ার এত হইলে ব্যাপারটা এত আসে। হ্যাঁ, মানে তুমি n এর কোনো এমন কোনো নির্দিষ্ট মান পাবা না যেটার মানের জন্য তুমি ফাংশন অফ x এর ভ্যালু 0 থেকে বাইরে চলে যেতে পারো। অর্থাৎ তুমি যাই বসাও না কেন এই n এর জায়গায়, তুমি আলটিমেটলি x⁴ অত লেখে 0 গুণ করলে 0ই থাকে, তাই না? এজন্য বলা হয় যে শূন্য বহুপদীর ক্ষেত্রে ঘাত হচ্ছে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। ঠিক আছে, বাংলা টার্মটা কি? বাংলা টার্মটা অসীম কিন্তু না, এটা হচ্ছে অসংজ্ঞায়িত। অসীম মানে কি আর অসংজ্ঞায়িত মানে কি, এই দুটা নিয়ে কিন্তু আমাদের প্লেলিস্ট, আমাদের মানে ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, তোমরা দেখে নিবা, আমি লিংক দিয়ে দিব কমেন্টে। ঠিক আছে, ওকে। তো গেল হচ্ছে আমাদের শূন্য বহুপদী। শূন্য বহুপদী নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। ঠিক আছে, শূন্য বহুপদী নিয়ে আমাদের মাথা ব্যথা শেষ। এখন আমরা দেখি হচ্ছে, এখন আমরা কি দেখব? এখন আমরা দেখি হচ্ছে এখন আমরা কি দেখতে পারি? আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখে ট্রাই করি। মনে করো আমাদের আসে হচ্ছে, আমরা কয়েকটা এক্সাম্পল নিজে নিজে ট্রাই করি। আমাদের কাছে আছে মনে করো x² - x⁶ + x⁴ + 3, হ্যাঁ, +3। এটা মনে করো আমাদের একটা বহুপদী।
রাশি। তো এখান থেকে আমরা মুখ্য সহগ মুখ্য পদ বের করতে পারবো না। এক্ষেত্রে দেখো আমাদের মুখ্য সহগ মুখ্য পদ কি হতে পারে, এক্ষেত্রে আমাদের মুখ্য পদ কি হতে পারে বলতো? সর্বোচ্চ পদ আছে আমাদের যে -x⁶ এ। সো -x⁶ এ হচ্ছে আমাদের মুখ্য পদ। মুখ্য সহগ হচ্ছে দেখো -1। তারপরে তারপরে কে? মাত্রা। মাত্রা কত বলো তো ভাইয়া? মাত্রা হচ্ছে আমাদের 6। ধ্রুব রাশি কে? ধ্রুব রাশি হচ্ছে আমাদের 3। ঠিক আছে। আচ্ছা, এরপর মনে করো আমরা লিখি যে এরপর আসো আমরা আরটা দেখি। মনে করো ফাংশন অফ y তোমাকে দিয়ে দিছে 5x² y প্লাস 4x⁴ y4 মাইনাস 4x⁴ y⁴ -2। সো এখান থেকে দেখো আমাদের কিন্তু একটা y এর ফাংশন, আমাকে y নিয়ে কাজ করতে হচ্ছে। y এর পাওয়ার এখানে 1 এখানে 4, তার মানে আমার এই পদটা হচ্ছে আমাদের মুখ্য পদ। হ্যাঁ, এখান থেকে আমাদের মুখ্য পদ হচ্ছে -4x⁴ y⁴ এটা হচ্ছে আমার মুখ্য পদ। মুখ্য সহগ কে বলতো ভাইয়া? মুখ্য সহগ হচ্ছে আমাদের -4। তারপরে আমাদের মাত্রা কত বলতো ভাইয়া? মাত্রা হচ্ছে আমার শুধু 4। কেন শুধু 4 কেন? কারণ এটা আমাদের একটা y এর ফাংশন, তাই না? এটা যেহেতু আমাদের একটা y এর ফাংশন, সো y এর মাত্রা যত ততই হচ্ছে গিয়ে আমাদের মাত্রা। ঠিক আছে, তো y এর মাত্রা তো আমরা 4 পাইলাম। আরে আল্লাহ, y এর মাত্রা তো আমরা 4 পাইলাম। ওকে, এরপর আমাদের এখানে ধ্রুবপদকে ধ্রুবপদ হচ্ছে কত? -2। আসো আরেকটা সলভ করি। মনে করে দেওয়া আছে g অফ m n। হ্যাঁ, g অফ m n দেওয়া আছে, সেটা হচ্ছে দেওয়া আছে 5m² n⁵ প্লাস 7mn6 প্লাস দেওয়া আছে 2m³ আর নাই, মনে করো আর কিছু দেওয়া নেই। মনে করো এটা একটা ফাংশন, ঠিক আছে, বা এটা একটা বীজগাণিতিক রাশি। সো এখান থেকে আমাদের মুখ্য পদ বের করতে হলে দেখো mn আছে না, সো আমাদের দুইটাকে কাজে লাগাতে হবে। সো mn এখানে আচ্ছা এখানে তুমি 5 দাও, এখানে তুমি 5 দাও। আচ্ছা, তো এখানে দেখো তুমি এখানে x এবং y দুই জায়গা মানে দুইটাই কোন জায়গায় আছে এমন জায়গায় দেখো, এবং পাওয়ার কোনটা সবচেয়ে বেশি? 2 5 7 5 আর 1 6। সো এটা হচ্ছে আমাদের মুখ্য পদ, তাই না? দেখো এখন কিন্তু আমাদের করতে আর কোনো টাইম লাগবে না, এখন খালি দেখবার বসাবো। মুখ্য পদ কত? 5m² n⁵। হ্যাঁ, মুখ্য সহগ কত বলো তো ভাইয়া? মুখ্য সহগ হচ্ছে আমাদের 5। মুখ্য সহগ হচ্ছে আমাদের 5। তারপর তারপর হচ্ছে কি বলতো? তারপর আমরা দেখবো মাত্রা, তাই না? মাত্রা কত? 5 আর 2 যোগ করতে হবে। 5 আর 2 যোগ করলে আছে আমাদের 7। আর কে আছে আমাদের? ধ্রুবপদ কত? এম আর এন কোথায় নাই, কোথাও কোনো জায়গায় নাই। ধ্রুবপদ হচ্ছে আমাদের 0। আর লাগবে না, এই কয়েকটা করলেই হবে। ঠিক আছে, আর লাগবে না, এই কয়েকটা করলেই হবে। আশা করি। ঠিক আছে, আশা করি আর লাগবে না, এই কয়েকটা করলেই হবে। ঠিক আছে, ওকে। আসো এখন আমরা আলোচনা করব হচ্ছে অভেদ নিয়ে। এটা আমাদের শেষ, আমাদের বহুপদের কাহিনী শেষ। এখন আমরা দেখবো হচ্ছে অভেদ। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে অভেদ। একটু আগে আমরা দেখলাম না এর আগের স্লাইডে যে আমরা একটা বহুপদী দেওয়া থাকে এবং বহুপদীর পর মানে বহুপদীর রাশিটাকে আমি ওই যে ধ্রুবপদ সবকিছু বের করার পর দেখলাম না যে মান দিয়ে দিই একটা, এবারে মান থেকে বলি যে এটার বহুপদী রাশিটার ভ্যালু কত বা মান নির্ণয় করো। সো ওইখান থেকে আমরা এখন একটা জিনিস দেখবো যে অভেদ। হ্যাঁ, মনে করো আমরা এখন একটু অভেদ নিয়ে আলোচনা করব। অভেদ আসো অভেদ একটু দেখি। মনে করো আমার কাছে দুইটা বহুপদে দিয়ে দিয়েছে। একটা মনে করো px, একটা মনে করো px ইজ ইকুয়াল টু মনে করো হচ্ছে 1 + x² কিউব। হ্যাঁ, মনে করো এটা দেওয়া আছে। আরেকটা বহুপদী দেওয়া আছে, মনে করো 1 + 3x² প্লাস 3⁴ প্লাস x⁶। মনে করো এরকম আরেকটা বহুপদী তোমার কাছে দেওয়া আছে। এখন দেখো ওকে, সো দেখো আমাকে বলছে যে দেখাও, আমার কোয়েশ্চেনটা এরকম
যে দেখাও px এবং qx, দেখাও যে ফাংশন অফ মানে px আর qx হচ্ছে পরস্পর অভেদ। অভেদ চিহ্নটা কেমন জানো? আমাকে কোয়েশ্চেনটা করছে আলটিমেটলি এইটা, যে কোয়েশ্চেনটা হচ্ছে দেখাও px qx, মানে px আর qx হচ্ছে অভেদ। আচ্ছা, অভেদ জিনিসটা কি? অভেদ জিনিসটা হচ্ছে px এর চলক কি x, qx এর চলক x। হ্যাঁ, এখন px এর যে রাশিটা 1 প্লাস এক্স স্কোয়ার হোল কিউব, মানে x এর আমি একটা ভ্যালু নিব, আর x এর যে ভ্যালুটা নিব আমরা qx এর ক্ষেত্রে x এর সেম ভ্যালুটাই নিব। তো দুই জায়গাতে ওই সেম ভ্যালুটা ইনপুট দিবে এবং আউটপুটে দেখবো যে একই আউটপুট আসতেছে কিনা। ঠিক আছে, মনে করো আমরা ধরি x is equal to 0, যদি x is equal to 0 হয় তাহলে আমরা দেখো px যদি বের করি, px হচ্ছে আমাদের 1 প্লাস এক্স স্কোয়ার হোল কিউব না, সেটা আমাদের আসতেছে কত বলো তো, 1 প্লাস 0 স্কোয়ার হোল কিউব, কত ও 1 আসে আলটিমেটলি। এখন দেখো আমরা যদি qx বের করতে চাই, qx কত, 1 প্লাস 3x স্কোয়ার 3x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 6, মানে x যদি আমি 0 বসে প্রত্যেকটা জায়গায় কি আসে বলতো, 1 প্লাস 3 0 স্কোয়ার 3 0 টু দি পাওয়ার 4 আর হচ্ছে এখানে 0 টু দি পাওয়ার কি 0 টু দি পাওয়ার 6, তাই না? আসলো, তাহলে এখানে কি আমি 1 পাচ্ছি না। সো দেখো x এর ভ্যালু আমি দুই ক্ষেত্রে সেম ইনপুট দেওয়ার পর আমার এর ভ্যালু 1 আসছে, এর ভ্যালু 1 আসছে, তখন আমি বলতে পারবো হচ্ছে হ্যাঁ px অভেদ qx। অভেদের ব্যাপারটা বুঝতে পারছো কিনা? অভেদ হচ্ছে তোমাকে এক বা একাধিক ফাংশন দিয়ে দিবে এবং একাধিক ফাংশনে তোমাকে বলবে যে ওই ফাংশনগুলা পরস্পর অভেদ নির্ণয় করো। তখন আমাদেরকে যে কাজটা করতে হবে যে x এর এমন একটা মান নিব যে মানের জন্য px এবং qx এর আউটপুট ভ্যালুটা সেম আসে, মানে ওই রাশির মধ্যে x এর ওই মানটা ইনপুট দিব, আরেকটা যে ফাংশন থাকবে ওইটার x এর মধ্যে ওই মানটা ইনপুট দিব। ইনপুট দেওয়ার পরে দুইটা আউটপুট যদি সেম সেম থাকে তাহলেই হচ্ছে কি আমরা বলতে পারবো যে ওই দুইটা ফাংশন পরস্পর অভেদ। এখানে যদি আরেকটা ফাংশন দিয়ে দিত pq, মনে করো আর এক্স, মনে করো আরেকটা ফাংশন দিয়ে দিল, তখন ওই আর এর ফাংশনের ক্ষেত্রেও যদি x এর ভ্যালু 0 দেওয়ার পরে ওটার আউটপুট আসতো 1, তখন আমি এখানে বলতাম যে এই অভেদ হচ্ছে আবার আর এক্স। ঠিক আছে, সো ব্যাপারগুলো হচ্ছে এইটা। সো অভেদের ব্যাপারটা হচ্ছে খুবই সিম্পল, বুঝতে পারছো? এটা হচ্ছে প্রুফড। ঠিক আছে, এই অভেদ নিয়ে আর তেমন কিছু নাই, অভেদের ব্যাপার স্যাপার হচ্ছে এইটাই বেসিক। ঠিক আছে, বেসিক হচ্ছে এতটুকু অভেদের। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু দেখব যে ভাগশেষ বা ভাগের কিছু জিনিসপত্র দেখবো আমরা এখন। হ্যাঁ, আমরা এখন ভাগের কিছু জিনিসপত্র দেখব। আচ্ছা, ভাগ দেখার আগে আমরা একটু সমমাত্রিক বহুপদী অসমমাত্রিক বহুপদী দেখে আসি। আচ্ছা, এখন আসি হচ্ছে সমমাত্রিক বহুপদী এবং অসমমাত্রিক বহুপদী। আসো, আমাদের নেক্সট টাইপটা হচ্ছে সমমাত্রিক বহুপদী ও অসমমাত্রিক বহুপদী। আসো, সমমাত্রিক বহুপদী, বহুপদীর মধ্যে অথবা ফার্স্ট অফ অল একটা বহুপদী দিয়ে দিবে এবং ওই বহুপদীর মধ্যে যে পদগুলো থাকবে প্রত্যেকটা পদের মাত্রা যদি সমান হয় তাহলেই তাকে বলবো সমমাত্রিক বহুপদী। প্রত্যেকটা পদের মাত্রা সমান নাই, দ্যাট মিন্স তারা অসমমাত্রিক বহুপদী। এক্সাম্পল দিয়ে দেখবো। আসো, মনে করো তোমাকে বলে দিছে যে ফাংশন অফ কি বলবো, ফাংশন অফ কি দেওয়া আছে, মনে করো ফাংশন অফ এক্স ওয়াই দেওয়া আছে, মনে করো 2x স্কোয়ার প্লাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, আসো, তো এটা একটা বহুপদী, আমরা প্রথমে এমনি দেখে বুঝতেছি একটা বহুপদী। আচ্ছা, কথা হচ্ছে দেখো এখানে তিনটা পদ আছে, একটা দুইটা তিনটা। প্রথম পদের ক্ষেত্রে পাওয়ার কত বা ঘাত কত, 2 বা মাত্রা 2। দ্বিতীয় পদের ক্ষেত্রে দেখো যেহেতু দুইটা চলক দেওয়া আছে, চলক দুইটার পাওয়ার আমাদেরকে যোগ করতে হবে যেহেতু একটা 2 চলক বিশিষ্ট ফাংশন। তো এখানে পাওয়ার কত 2, এখানেও পাওয়ার কত 2, সবার ক্ষেত্রেই পাওয়ার কত 2 2 2, সবার ক্ষেত্রে পাওয়ার 2 না, প্রত্যেকটা পদের ক্ষেত্রে। সো এটা হচ্ছে আমাদের একটা কি সমমাত্রিক বহুপদী। আসো
আরেকটা ফাংশন দেখাই, ফাংশন অফ এক্স ওয়াই। সেম ফাংশনটাই যদি আমরা এভাবে থাকে 2x প্লাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার, এখানে পাওয়ার কত, কিছু নাই মানে আছে 1, এখানে পাওয়ার কত 1 প্লাস 1 হয়ে যাবে 2, এখানে পাওয়ার কত 2, 2 2 1 মিলছে, মিলে নাই, তাহলে এই ফাংশনটা হচ্ছে আমাদের একটা অসমমাত্রিক বহুপদী ফাংশন। শেষ, শেষ, আর কিছু লাগবে না, ঠিক আছে। সমমাত্রিক অসমমাত্রিক হচ্ছে এতটুকুই। আসো এখন আমরা দেখব হচ্ছে প্রতিসম রাশি, প্রতিসম বহুপদী, প্রতিসম বহুপদী। প্রতিসম বহুপদী, আসলে প্রতিসম বহুপদী কি আমরা একটু দেখি। মনে করো আছে আমার কাছে, মনে করো এখন ফাংশন আবার দেওয়া আছে এক্স ওয়াই জেড ফাংশন দেওয়া আছে, হ্যাঁ, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। মনে করো আমার কাছে এরকম একটা ফাংশন, বা ফাংশন না দেওয়া থাকলে মনে করো একটু বীজগাণিতিক রাশি দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে কোনো দুইটা চলক নিব, যে কোনো দুইটা চলক নিয়ে তাদের স্থান পরিবর্তন করে দিব, ঠিক আছে। মনে করো আমরা যে কোনো দুইটা চলক নিই, মনে করো আমরা এক্স নিব আর ওয়াই নিব, মনে করো আমরা দুইটা চলক এক্স এবং ওয়াই নিব, ঠিক আছে। এক্স এর জায়গায় ওয়াই বসবে, ওয়াই এর জায়গায় এক্স বসবে। যদি হয় চলক স্থান পরিবর্তন করার পর, মনে করো আমি দুইটা চলক নিচ্ছি, দুইটা চলক, দুইটি চলক এক্স ও ওয়াই পরস্পর পরস্পর অবস্থান পরিবর্তন করলে যে কাজটা হবে, এই রাশির মধ্যে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স বসবে। তখন এই রাশিটাকে আমি আবার কি লিখতে পারি বলতো, মনে করো এক্স ওয়াই জেড যদি আমি বলি, তখন জিনিসটা এরকম আসবে, হ্যাঁ, যে এক্স এর জায়গায় বসবে ওয়াই, ওয়াই এর জায়গায় বসবে এক্স, প্লাস ওয়াই এর জায়গায় বসবে এক্স জেড প্লাস জেড ওয়াই। এখন তুমি আমাকে বলো, তুমি আমাকে বলো যে এ দেখতে যেমন এ দেখতে তেমন কিনা। অবশ্যই এক না। কিভাবে এক না, মানে এই চেঞ্জ করার পর কি ঝামেলাটা লাগবে। আসলে আমরা এক্স ওয়াই জেড এর কয়েকটা মান ধরি, মনে করো এক্স ইজ ইকুয়াল টু 1, ওয়াই ইজ ইকুয়াল টু 2, জেড ইজ ইকুয়াল টু কিছু না, কিছু না, ঠিক আছে। এখন আসো আমরা একটু মানগুলো বসাই। এক্স ওয়াই যদি আমি বলি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, আসো আমরা মানগুলো বসাই। 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 0 প্লাস 0 ইন্টু 1 ইজ ইকুয়াল টু কত আসে, 2 আসলো, ঠিক আছে। আবার মনে করো এখন এটা বসাবো, কি আসে, ওয়াই এক্স প্লাস এক্স জেড প্লাস জেড ওয়াই। আসলে মানগুলা বসাই, ওয়াই এর ভ্যালু ছিল 2, এক্স এর ভ্যালু 1, 2 আসলো প্লাস, আর এখানেও তো 0 হয়ে যাচ্ছে। আচ্ছা ওয়েট দেখি তো, আচ্ছা ওয়েট, ও শিট, আমি কি বলতেছি এগুলা, সেমই তো হবে। আমি কি বলতেছি, সেমই তো হবে, দেখো 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 আমার মাথা ঘুরে গেছে, দেখো দেখো দেখো, এ দেখো এক্স ওয়াই মিলছে না, তারপরে ওয়াই জেড মিলছে না, এক্স জেড মিলছে, আর তো মিলছে, তো মিললে হচ্ছে এটা প্রতিসম রাশি, ঠিক আছে। দেখো, সুতরাং সুতরাং হচ্ছে যে এখানে আমরা এভাবে লিখি, আমরা তো স্থান পরিবর্তন করছিলাম ওয়াই এক্স, দেখো তাহলে আমরা এইভাবে লিখতে পারি, ফাংশন অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু হচ্ছে ফাংশন অফ ওয়াই এক্স জেড, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের একটা প্রতিসম রাশি, আসলে এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখব। মনে করো আমার কাছে আরেকটা এক্সাম্পল 1 ছিল, এটা এক্সট্রিমলি সরি, আই ওয়াজ পজলড, ঠিক আছে। মনে করো আরেকটা আছে আমাদের কাছে এক্স ওয়াই জেড, ঠিক আছে। এক্স ওয়াই জেড মনে করো আমাদের কাছে দেওয়া আছে এখন এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স, মনে করি এই হচ্ছে আমাদের দেওয়া আছে। এখন আমরা দুইটা চলক নিব, এক্স ওয়াই পরিবর্তন করব, এক্স ওয়াই পরিবর্তন করলে কি আসে, ওয়াই এক্স জেড জেড এর জায়গায় থাকে, এখানে আসবে আমাদের ওয়াই স্কোয়ার এক্স প্লাস এখানে আসবে এক্স স্কোয়ার জেড, এখানে আসবে জেড স্কোয়ার
ওয়াই আমাদের কি মিলছে কিনা, চলো তো দেখি। এক্স স্কোয়ার ওয়াই মিলছে, ওয়াই মিলছে, এক্স স্কোয়ার জেড মিলছে, জেড স্কোয়ার ওয়াই মিলছে, তার মানে আমাদের কি এফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই এক্স জেড, এই দুইটা কি প্রতিসম বহুপদী। আশা করি প্রতিসম বহুপদীর বেসিকটা তোমরা বুঝতে পারছো, যে দুইটা যে কোনো চলক নিবা, দুইটা যে কোনো চলক নিয়ে তাদের স্থানগুলো একটার সাথে একটা এক্সচেঞ্জ করে নিয়ে, মানে ইন্টারচেঞ্জ করে নিয়ে পরবর্তীতে আমাদের নতুন যেই ফাংশন চলে আসবে বীজগাণিতিক রাশির, সেটা হচ্ছে আমাদের কি প্রতিসম প্রতিসম বহুপদী হিসেবে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসো 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 এবার আমরা নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে আমাদের কয়েকটা উপপাদ্য আছে, আমরা একটা উপপাদ্য শিখে ফেলি। আসো আমরা কয়েকটা উপপাদ্য শিখে ফেলি। উপপাদ্যের মধ্যে আমাদের কি কি আছে আমরা একটু দেখে আসি। ওকে, আচ্ছা, ছোটকালে আমরা সবাই ভাগ করতাম, তাই না? আমরা ভাগগুলো এভাবে করতাম, ছোটবেলা মনে আছে আমরা যে ভাগ করতাম, দেখো আমরা কত এভাবে ভাগ করতাম, আমরা 5 আছে 20 আছে, আমরা লিখতাম যে 4 5 20 ইজ ইকুয়াল টু, এই যে লিখতাম, এখানে আমরা হয়তো ভুলে গিয়েছি সবাই, কিছু টার্ম ছিল, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, কিছু টার্ম ছিল। এখন টার্মগুলো অ্যাকচুয়ালি মানে কি আমরা অনেকেই হয়তো ছোটকালে বুঝতাম, আবার অনেকেই বুঝি না, হয়তো আমরা এখনো বুঝি না। আসো আমরা একটু দেখি, এখানে কয়েকটা টার্ম থাকে, বলতো কি? প্রথমে থাকে ভাজ্য, এরপরে থাকে ভাজক, এরপরে থাকে ভাগফল, এরপরে থাকে ভাগশেষ। কথা হচ্ছে কোনটা কে এখানে, তাই না? ভাগফলটা নিয়ে দেখি, ভাগফল আমরা সবাই জানি, যা অ্যান্সার আসে তাই ভাগফল, যে নিচে থাকে ওই ভাগশেষ, তাই না? বিয়োগ করার পর যা পাই। কারণ ভাজ্য আর ভাজক নিয়ে আমাদের গ্যাঞ্জামটা লাগে, সবার ক্ষেত্রে গ্যাঞ্জামটা লাগে। ভাজ্যকে, হ্যাঁ, ভাজ্য হচ্ছে যে ভাগ করে, যে ভাগ করে, ভাজক হচ্ছে যে বিভাজিত হয়, যে বিভাজিত হয়। দেখো 20কে আমরা ভাগ করে 4 পাচ্ছি, 20কে 5 ভাগ করলে এক এক ভাগে 4 করে পাওয়া যায়, তাহলে 20টা ভাগ হয়ে যাচ্ছে। তো যে বিভাজিত হচ্ছে সে আমাদের কে, সে হচ্ছে আমাদের ভাজক। তো আমাদের 20 হচ্ছে ভাজক, ভাগে থাকে 5, 5 হচ্ছে আমাদের ভাজ্য। তো 5 ভাগ করে 20 ভাগ হয়, 4 হচ্ছে ভাগফল হিসেবে পাওয়া যায়, ভাগশেষ কিছু নাই, শূন্য, এটা তো আমরা জানি সবাই। ঠিক আছে, এটা ছিল আমাদের ছোটকালে আমাদের পাটিগণিতের ভাগ। ঠিক আছে, পাটিগণিতের ভাগ। এখন আমরা আজকে থেকে দেখবো হচ্ছে বীজগাণিতিক ভাগ। ঠিক আছে, অর্থাৎ এখানে এখন আমাদের এক্স ওয়াই জেড চলে আসবে সব জায়গায়, যত বড় হবা তত কমপ্লেক্স হয়ে যাবে সবকিছু ভাইয়া। ঠিক আছে, আসো আমরা একটু ভাগ করা শিখি, আসো আমরা একটু ভাগ করা শিখে, এবং এই ভাগের সাথে সাথে আমরা একটা শর্ট ট্রিক্সও দেখে নেব। ঠিক আছে, আসো বীজগাণিতিক ভাগ দিয়ে শুরু করি ভাইয়া। বীজগাণিতিক ভাগ, বীজগাণিতিক ভাগ বা ডিভিশন। ঠিক আছে, বীজগাণিতিক ভাগ। আসো, মনে করো আমাদের কোয়েশ্চেনটা এরকম থাকে, আমি ম্যাক্সিমাম একটা কোয়েশ্চেন এরকম থাকে। কোয়েশ্চেনটা আছে হচ্ছে, মনে করো পিএক্স, একটা ফাংশন থাকবে 2x টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস 6x কিউব প্লাস 5x মাইনাস 2, এটা মনে করো আমাদের একটা ফাংশন। তবে পিএক্স কে x মাইনাস 1 দ্বারা ভাগ করো, হলে পিএক্স কে x মাইনাস 1 দ্বারা ভাগ করো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে ভাগ হবে কে? ভাগ হবে আলটিমেটলি এ বেটা, আর ভাগ করতেছে কে? আমাদের ভাগ করতেছে x মাইনাস 1। সো ভাজক মাঝখানে থাকে, ভাজ্য হচ্ছে পাশে থাকে। সো আমরা ভাজ্যকে, এ লোক হচ্ছে আমাদের ভাজ্য, এ হচ্ছে আমাদের ভাজক, তাই না? আমাদের স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে ভাজ্য, ভাজক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন স্ট্রাকচার। ভাগফল ভাগশেষ তো তুমি জানোই,
আসো আমরা স্টার্ট করি। আমাদের এখানে থাকবে হচ্ছে x মাইনাস 1 ভাগ 2x টু দি পাওয়ার 4 মাইনাস 6x কিউব প্লাস 5x মাইনাস 2। ওকে, লেটস গো, ভাগ করি। আসো, এখন এই সকল ক্ষেত্রে ভাগ করার সময় যে জিনিসটা মাথায় রাখতে হবে যে দেখো এখানে আমাদের যে ভাজ্যটা আছে হয়তো দুইটা পদ, তাই না, এক্স মাইনাস ওয়ান। এখন আমরা প্রথম মানে এই পদের প্রথম পার্টটা আসি, মানে এক্স কে বলো তো, এক্স কে কি দিয়ে গুণ করলে 2x টু দি পাওয়ার 4 হয়? এক্স কে কি দিয়ে গুণ করলে 2x টু দি পাওয়ার 4 হয়? এক্স আমার কাছে আছে, কি দিয়ে গুণ করলে 2x টু দি পাওয়ার 4, সো আমাদের একটা 2 লাগবে, তাই না? একটা 2 আনলাম, এখানে একটা x, এখানে 4টা x লাগবে। আমার কয়টা x দরকার? 3টা x দরকার, 2x কিউব লাগবে। সো আমি এখানে একটা 2x কিউব যদি নেই, আমি যদি এখানে একটা 2x কিউব নেই, মনে করো আমি নিলাম 2x কিউব। সো 2x কিউবকে x দিয়ে গুণ করলে আমি কি পাচ্ছি? 2x টু দি পাওয়ার 4 পাইলাম। 2x কিউবকে মাইনাস 1 দিয়ে গুণ করলে কি পাই? মাইনাস 2x কিউব পাই, মাইনাস 2x কিউব। ঠিক আছে, আসো এরপর আমরা যে কাজ করতাম ওই কাজই ছোট্ট একটা করে লাইন টেনে এখন বিয়োগ করতাম, তাই না? আমরা বিয়োগ করতাম। সো বিয়োগের ক্ষেত্রে বীজগাণিতিক বিয়োগ তো আমরা সবাই জানি, বিয়োগের ক্ষেত্রে নিচের যেই সাইনগুলো থাকবে তারা উল্টা যায়। তাহলে এখানে আমাদের মনে মনে প্লাস ছিল, এটা হয়ে যাবে মাইনাস, মাইনাস আছে এ হয়ে যাবে আমাদের কি প্লাস। সো যদি মাইনাস হয়, যদি মাইনাস হয়, আমার লাল মার্কারটা কোথায়? কালো মার্কার, কোনো মার্কারই তো নাই। আচ্ছা, ঠিক আছে, মনে করো যদি মাইনাস হয় তাহলে আমাদের এই দুজন কাটা চলে যায়, তাই না? বাকি থাকে হচ্ছে এরা। সো মাইনাস 6x কিউব প্লাস 2x কিউব ইজ ইকুয়াল টু, আমরা লিখতে ইজ কি আসে বলো তো? মাইনাস 4x কিউব আসে না? দেখো মাইনাস 6 প্লাস 2 ইজ ইকুয়াল টু কত? মাইনাস 4। কারণ এক্স কিউব সামনে পিছনে পিছনে এক্স কিউব বসায় দাও, তাহলে তো এক্স কিউব চলে আসে, তাই না? আসলো। এখন আগের মতো আবার এখানে কি আছে? মাইনাস 4x কিউব আছে। এখন আবার আসো, এবার এক্স এর সাথে কি গুণ করলে মাইনাস 4x কিউব পাবা? তোমার কাছে আবারও এক্স আছে, এক্স এর সাথে কি গুণ করলে মাইনাস 4x কিউব পাবা? তার মানে তোমার একটা মাইনাস 4 লাগবে, মাইনাস 4 নিলা। এখানে আছে একটা এক্স, তোমার লাগবে 3টা এক্স। তুমি যদি আর 2টা এক্স আনো তাহলে তো মাইনাস 4x কিউব হয়ে যাচ্ছে, তাই না? সো তোমার এখন দরকার হচ্ছে একটা মাইনাস 4x স্কোয়ার। সো এক্স এর সাথে মাইনাস 4x স্কোয়ার, ও সরি, আমরা তো একটা পদ নামাই নাই না, এই যে একটা পদ নামাইতে হয়, ভুলে গেছি। আচ্ছা, সো এক্স এর সাথে মাইনাস 4x স্কোয়ার গুণ করলে তুমি কি পাবা? মাইনাস 4x কিউব পাইলা। মাইনাস 4x স্কোয়ারের সাথে মাইনাস 1 করলে কি? মাইনাসে মাইনাসে প্লাস 4x স্কোয়ার, স্কোয়ার লাগবে একটা, 4x স্কোয়ার এবং 1 গুণ করলে কি আসে? 4x স্কোয়ারই আসে। ঠিক আছে, 4x স্কোয়ারই আসে। ঠিক আছে, এখন দেখো, এখন দেখো আমরা যদি একটা কাজ করতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে একটা স্কোয়ার দিতে ভুলে গেছি আমি। আচ্ছা, এখন কি হবে? এখন আমরা আবার একটা লাইন টানবো। লাইন টেনে আমরা কি করব? এখন তুমি যোগ করো, কারণ তোমার তো এই যে মানে বেশি পাওয়ারের যে পার্টটুকু আছে ওটাকে তোমার ক্যান্সেল আউট করতে হবে। সেখানে মাইনাস, এখানে মাইনাস আছে, সো তুমি যদি আবার মাইনাস করো, বিয়োগ করো, তাহলে এখানে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে একটা ছোট, আর এটা হয়ে যাবে আমাদের মাইনাস। এরা এরা এখন কাটা গেল। কাটা গেলে কে থাকে? প্লাস 5x স্কোয়ার থেকে মাইনাস 4x স্কোয়ার বাদ দিলে আমাদের শুধু একটা x স্কোয়ার, মানে প্লাস x স্কোয়ার থাকে, আর একটা মাইনাস 2 আমি নিচে থেকে নামাবো। আসো এবার আবার আসো, x এর সাথে কি গুণ করলে x স্কোয়ার পাবা? x এর সাথে x গুণ করলে x স্কোয়ার পাবো, তাই না? x এর সাথে আমি যদি একটা প্লাস x করি তাহলে আমি কি পাবো? x স্কোয়ার পাবো। আবার এই x এর সাথে এই মাইনাস x গুণ করলে কি হয়? মাইনাস এক্স পাওয়া যায়, তাই না? একটা মাইনাস এক্স পাওয়া যায়। সো আমি এখানে একটা মাইনাস এক্স রাখলাম, একটা মাইনাস এক্স রাখলাম, আর তো কিছু নাই। আসো এবার আমরা আবার কাজ করি, আবার আবার নিচে নামায় দেই, কারণ আমরা আবার মাইনাস করব। সো এখানে প্লাস, এখানে মাইনাস হবে, আর এইটা বেটাটা প্লাস হয়ে যাবে, আর ওই মাইনাস টুটা একদম টানা নিচে বসে চলে আসবে। সো আমার এক্স স্কোয়ার চলে যাবে, এক্স স্কোয়ার চলে যাবে,
-2 প্লাস এক্স, বা আমরা একে এভাবেও লিখতে পারি এক্স মাইনাস 2, আমরা কিন্তু এভাবে লিখতে পারি। আসো এখন আমরা কি পাইলাম, এক্স মাইনাস 2 পাইলাম, তাই না? একে আমরা এভাবে লিখতে পারি, দাঁড়াও এক্স মাইনাস 2 হিসেবে লিখে দিই। মনে করো এক্স মাইনাস 2, মনে করো এক্স মাইনাস 2 এভাবে চলে আসছে। এখন আসো এক্স মাইনাস 1 আছে, এখানে আছে এক্স মাইনাস 2, এক্স এর সাথে কি গুণ করলে এক্স হয়, 1 গুণ করলে এক্স হয়, তাই না? প্লাস 1 আসবে, আবার এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স হয়, 1 এর সাথে মাইনাস 1 গুণ করলে মাইনাস 1 হয়, হইলো। আবারও আমরা মাইনাস করব, বিয়োগ করব, এখানে প্লাস করব, এক্স এক্স চলে যাবে, -2 প্লাস 1 হচ্ছে আমাদের -1। সো দেখো -1 হচ্ছে আমাদের এখানে ভাগশেষ। তার মানে দেখো আমাদের ভাগ হয়ে গেছে। হ্যাঁ, ভাগফল তাহলে কি বলো তো ভাইয়া? ভাগফল হচ্ছে আমাদের এখানে 2x³ -4x² প্লাস x প্লাস 1। ভাগশেষ কে বলুন ভাইয়া? ভাগশেষ হচ্ছে ভাইয়া -1। আশা করি বুঝতে পেরেছো। খুবই মজার এই ম্যাথগুলো, কিন্তু খুবই মজার, এই ভাগের ম্যাথগুলো কিন্তু খুবই মজার। ঠিক আছে, আমরা আরেকটা করব, আমরা এটাতেই শেষ করেছি, আমরা আরেকটা ম্যাথ করবো, আরো ইজি লাগতেছে। আসলে আমরা আরেকটা ম্যাথ করি ভাইয়া, আসো আমরা আরেকটা ম্যাথ করি। এই ম্যাথটা যদি ঠিকঠাক মতো বুঝে থাকো আলহামদুলিল্লাহ, বাট ভাইয়া যদি না বুঝে থাকো তাহলে আমরা আরেকটা ম্যাথ দেখতেছি, এই ম্যাথের মাধ্যমে তোমরা ইনশাল্লাহ শিখে ফেলবা, কোনো প্যারা নাই। ঠিক আছে, আসো ভাইয়া আমরা আবারও আরেকটা ম্যাথ করি। মনে করো এখন আমাদেরকে বলছে যে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 2x⁴ মাইনাস 6x³ প্লাস 5x, আচ্ছা এবার স্কোয়ার দিব না, এবার শুধু প্লাস 5x মাইনাস 2কে x মাইনাস 2 দ্বারা কি করব বলো তো ভাইয়া? ভাগ করব। আসলে লিখে ফেলি সাথে সাথে, x মাইনাস 2 ভাগ 2x⁴ 6x³ প্লাস 5x মাইনাস 2, শেষ। আসো আগের মতো দেখো দেখো x এর সাথে কি গুণ করলে 2x⁴ পাবো? 2x³ গুণ করলে, করো 2x³ গুণ করে দাও, 2x³ গুণ করলা আসবে হচ্ছে আমাদের 2x⁴, 2x³ এর সাথে -2 গুণ করলে কত হয়? -4x³, -4x³ পাইলা, লম্বা একটা টান দিয়ে দিলা, এরপরে মাইনাস করা শুরু করলা। ঠিক আছে, মাইনাস করলে এই বেটা কাটা চলে যায়, -6x³ প্লাস 4x³ ইজ ইকুয়াল টু কত? -2x³। তোমরা যারা বিয়োগ পারো না, বীজগাণিতিক বিয়োগ পারো না, বীজগাণিতিক বিয়োগের উপরে আমি বীজগণিতিক মানে জেনারেল ম্যাথের যে বীজগণিত, সেখানে আমি একটা ক্লাস আপলোড করে রাখবো, সেখান থেকে কাইন্ডলি তোমরা বিয়োগটা দেখে নিও। ঠিক আছে, আচ্ছা গেল। এবার আমরা নামাবো কাকে? এই যে 5x ছিল, 5x কে নামাইলাম। এবার আবার আসো, x এর সাথে কাকে গুণ করলে -2x³ পাবো বলো ভাইয়া? ফার্স্ট x এর সাথে আমরা -2x² কে গুণ করলে, x এর সাথে আমরা একটা -2x² কে গুণ করলে -2x³ পাবো। সো -2x³ পাইলাম, -2x² এর সাথে এবার তুমি -2 কে গুণ করলে পাবো হচ্ছে 4x² প্লাস 4x², এখানে কোথাও নাই, সো আমি নিচে বসাবো এখন 4x²। ঠিক আছে, এখন আসলে আমরা আবার বিয়োগ করবো, তাই না? বিয়োগ করলে এ হয়ে যাবে প্লাস, এ হয়ে যাবে মাইনাস, এই কাটা চলে যাবে, এই কাটা চলে যাবে, আমার কে থাকে বাকি? আমার বাকি থাকে হচ্ছে 5x মাইনাস 4x²। ঠিক আছে, আমরা একটু আকপিচ করে লিখতে পারি চাইলে, -4x² আগে রাখি, সো -4x² প্লাস 5x। ঠিক আছে, আমরা কেন আগে লিখলাম? কারণ হচ্ছে গিয়ে ওই আমরা পাওয়ারের অর্ডারটা, মানে যার পাওয়ার বেশি সে আগে থাকলো আর কি। আচ্ছা এখন আমরা আবার আসি, এক্স এর সাথে কাকে গুণ করলে -4x² পাবো? আমরা -4x গুণ করলে, -4x গুণ করলে -4x² পাবো। -4x এর সাথে -2 গুণ করলে পাবো হচ্ছে +8x পেয়ে গেলাম। ঠিক আছে, সো আমাদের দেখো এবার কাটাকাটি যাবে কারা? দেখো এই প্লাস হয়ে যাবে, এই মাইনাস হয়ে যাবে, এ কাটা যাবে, 5x থেকে -8x কম মানে 5x থেকে -8x বিয়োগ করলে আসবে হচ্ছে আমাদের কত?
মাইনাস 3x, তাই না ভাইয়া? গেল। আর ওই যে একটা -2 বাকি ছিল, এখন আমরা -2 কে নিচে নামাইলাম। আবারও আসো, x এর সাথে কাকে গুণ করলে -3x পাবো? x এর সাথে -3 গুণ করলে -3x পাবো। -3 এর সাথে -2 গুণ করলে +6 পাবো। আবারও বিয়োগ করব, প্লাস হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, এরা এটা কাটা যাবে। -2 -6 ইজ ইকুয়াল টু কত? -8। আমাদের ম্যাথ শেষ। সো বলো ভাইয়া, আমাদের ভাগফল কত আসলো? আমাদের ভাগফল আসলো এবার হচ্ছে 2x³ -2x² -4x -3। আর আমাদের ভাগ শেষ কত আসবে ভাইয়া? ভাগ শেষ আসবে হচ্ছে -8। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আশা করি বুঝতে পারছো। ভাইয়া দুইটা ম্যাথ করাইলাম, এই দুইটা ম্যাথ ইম্পর্টেন্ট। দেখবা পরীক্ষার হলে আসলে এই দুইটা ম্যাথ থেকে আসবে, আর কোনো কিছু থেকে আসবে না। হ্যাঁ, হয়তো তোমার এখানে ওই যে 2, 6, 5 এসব চেঞ্জ করে দিতে পারে, বাট এই ম্যাথটাই আসবে। আসলে এই টাইপের এই ম্যাথই তোমাদের বোর্ডে আসবে এবং স্কুলের এক্সামে আসবে। এর থেকে বাইরে আর কোনো ধরনের কোনো ম্যাথ আসবে না, ভাগের থেকে যদি আসে আর কি। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখো, তোমাকে আমি দেখাবো শর্ট ট্রিক। তোমাকে আমি এখন দেখাবো শর্ট ট্রিক্স। আসো শর্ট ট্রিক্সটা দেখি। আসো আমরা একটু এই পাশে শর্ট ট্রিক্সটা দেখি। আসো আমরা শর্ট ট্রিক্সটা দেখি। দেখো, ভাগশেষ কত পাইছি? -8 পাইছি না? এই ভাগ করাই লাগবে না, দুইটা লাইন লিখবা, -8 চলে আসবে। কিভাবে দেখো, শর্ট ট্রিক্স, শর্ট ট্রিক। দেখো কি বলছে, বলছে 2x⁴ -6x³ + 5x - 2। আমাকে কি বলছে? কাকে দ্বারা ভাগ করতে বলছে? x - 2 দিয়ে ভাগ করতে বলছে। x - 2 = 0 ধরো। x এর ভ্যালু কত পাবা? 2 পাবা। x এর ভ্যালু কত পাবা? 2 পাবা। x এর ভ্যালু 2 এখানে ইনপুট করো। 2 × 2⁴ - 6 × 2³ 2³ + 5 × 2 - 2 -2, তাই না? 2⁴ কত? 2⁴ হচ্ছে 16, 16 দুগুণে 32। এখানে কত? 2³ মানে 8, 6 × 48, 5 দুগুণে কত? 10 - 2। এখন তুমি হিসাব করো, হিসাব করো। 32 থেকে 48 মাইনাস করলে -16 থাকে, -16 সাথে +10 করলে কত থাকে? -6 থাকে, -6 এর সাথে -2 করলে -8 থাকে। দেখো মিলছে কিনা। এটা শর্ট ট্রিক্স, এমসিকিউ তে এটা ইউজ করবা। এমসিকিউ যদি আসে, সেটা হচ্ছে যদি এমসিকিউ আসে তাহলে এটা ইউজ করবা। কোশ্চেনটা দুই টাইপের হতে পারে। একটা হচ্ছে সরাসরি ভাগ করে দেখাও, এই যে এই কোশ্চেনটা বলবে যে px = 2x⁴ - 6x³ + 5x - 2 কে সরাসরি ভাগ করো x - 2 দ্বারা, বা কে x - 2 দ্বারা সরাসরি ভাগ করে ভাগশেষ নির্ণয় করো। এটা একটা কোশ্চেন আসতে পারে। আর যদি সরাসরি ভাগের কথা উল্লেখ না থাকে, তুমি ডিরেক্ট এটা মেরে দিবা, ডিরেক্ট এটা মেরে দিবা, নাম্বার পেয়ে যাবা। এটা আমাদের শর্ট ট্রিক্স। তার মানে যাকে দিয়ে ভাগ করতে বলবে, মানে আমাদের যে উৎপাদক ভাইটা আছে, যাকে দিয়ে ভাগ করতে বলবে, এখানে x মাইনাস যাই থাকুক না কেন, এই পুরোটা ইজ ইকুয়াল টু কি ধরবো বলো তো ভাইয়া? এই পুরোটা হচ্ছে আমরা ইজ ইকুয়াল টু 0 ধরবো। এখান থেকে x এর ভ্যালুটা বের করব, বের করে এই জায়গায় ইনপুট করব, যা অ্যান্সার পারবো তাই হচ্ছে আমাদের ভাগশেষ। শেষ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শর্ট ট্রিক্স। সো এইভাবে করে কিন্তু আমরা চাইলে ভাগশেষ নির্ণয় করে ফেলতে পারি। এবং এটা হচ্ছে আমাদের ভাগশেষ উপপাদ্য বলা হয়। আমাদের বইয়ে কয়েকটা উপপাদ্য পাবা, এটা হচ্ছে আমাদের ভাগশেষ উপপাদ্য। ঠিক আছে, কয়েক ধরনের উপপাদ্য পাবা, এটা হচ্ছে আমাদের ভাগশেষ উপপাদ্য। আচ্ছা, ঠিক আছে, আমাদের আর একটা টাইপ বাকি আছে। এই একটা টাইপ করলে আমাদের মূলত আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। আমরা এটা মুছে দিই। হ্যাঁ, আমরা এইটুক মুছে দেই। আমাদের এই চ্যাপ্টারের অর্থাৎ বীজগাণিতিক রাশির 50% পড়া শেষ। 50 থেকে তুমি 60% পড়া শেষ। 60% পড়া শেষ। এরপরে হচ্ছে গিয়ে আমরা জাস্ট তিনটা টাইপের ম্যাথ আছে। ওই তিনটা টাইপের ম্যাথই বেসিক্যালি ইম্পর্টেন্ট, এবং ওগুলো যদি ভালো মতো আমরা শিখতে পারি তাহলে দেখবা যে এই চ্যাপ্টার বস হয়ে যাবে তুমি। এই চ্যাপ্টারে আর কোনো কিছু তোমার লাগবে না, এবং যেই টাইপের ম্যাথই আসুক না কেন এই চ্যাপ্টার থেকে তুমি ধামাধাম অ্যান্সার করবা। ঠিক আছে, ধামাধাম অ্যান্সার করো। আসো আমরা একটা উৎপাদক দেখি। এটা হচ্ছে আমাদের
উপপাদ্য দেখি, এটা হচ্ছে আমাদের উৎপাদক উপপাদ্য। উৎপাদক উপপাদ্য। আচ্ছা, আমরা একটা উপপাদ্য দেখব, এটা হচ্ছে আমাদের উৎপাদক উপপাদ্য। আচ্ছা, আমরা একটা উৎপাদক উপপাদ্য লিখব। উৎপাদক উপপাদ্য। দেখো, বলো তো ভাইয়া, আমরা যে মাত্র ম্যাথটা করছিলাম, আমরা যে মাত্র একটা ভাগ করলাম এবং ভাগের পরে একটা শর্ট ট্রিক্স দেখালাম, শর্ট ট্রিক্সটা বলো তো কি ছিল আমাদের? শর্ট ট্রিক্সটা ছিল হচ্ছে যে আমাদের একটা ফাংশন অফ এক্স দিয়ে দেয়, তাই না? বা পি অফ এক্স ফাংশন অফ, যেটাই দেখ না বলো, ফাংশন অফ এটা হচ্ছে আমাদের বহুপদী। এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের একটা বহুপদী রাশি, এটা হচ্ছে আমাদের বহুপদী একটা রাশি দিয়ে দেয়। এবং এখান থেকে আমরা কি দেখি? এখান থেকে আমরা দেখি যে এক্স মাইনাস এ, এটা আমাদের একটা কি? এটা আমাদের একটা উৎপাদক। উৎপাদক, এটা হচ্ছে আমাদের একটা উৎপাদক। তো এখান থেকে আমরা যদি পি অফ এ বের করি, পি অফ এটা হচ্ছে আমাদের ভাগশেষ হিসেবে আসে, তাই না? এটা আমাদের একটা ভাগশেষ হিসেবে আসে। তো আমরা এখান থেকে যে জিনিসটা বলতে পারি, হ্যাঁ, এই জিনিস আমরা এখান থেকে যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ যদি, এক্স মাইনাস এ যদি পি অফ এক্স এর একটা বহুপদী হয়, এক্স মাইনাস পি এর বহুপদী হয়, দাঁড়াও, এক্স মাইনাস এ যদি পি অফ এক্স এর একটি উৎপাদক হয়, বারবার বলছি বহুপদী হয় কেন, এক্স মাইনাস এ পি অফ এক্স এর যদি একটা উৎপাদক হয়, তাহলে পি অফ এ ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে পি অফ এ ইজ ইকুয়াল টু কত হবে বলো? ভাগশেষ পি অফ এ ইজ ইকুয়াল টু 0 হবে যদি, লেখো লেখো, যদি এক্স মাইনাস এ পি অফ এক্স এর একটি কি হয়? উৎপাদক হয়, উৎপাদক হয়, তবে তবে হচ্ছে পি অফ এ ভাগশেষ ইজ ইকুয়াল টু 0 হবে। এটা হচ্ছে আমাদের উৎপাদক উপপাদ্য। এটা হচ্ছে আমাদের উৎপাদক উপপাদ্য। যদি এক্স মাইনাস এ পি অফ এক্স এর একটু উৎপাদক হয়, বহুপদের একটা উৎপাদক হয়, তাহলে পি অফ এ যাকে আমরা ভাগশেষ হিসেবে বের করতেছিলাম ওটা ইজ ইকুয়াল টু 0 হবে। এক্সাম্পল দিয়ে দেখাই দিয়ে আসো। এক্সাম্পল, আসো, এক্সাম্পলটা কি হবে? এক্স কিউব মাইনাস, মনে করো এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3, এটা মনে করো আমারটা যদি বহুপদীর হয়, এটা হচ্ছে একটি বহুপদী যার একটি উৎপাদক, কত বলছে? x মাইনাস 3, হ্যাঁ, x মাইনাস 3, এটা হচ্ছে তার একটা উৎপাদক, ঠিক আছে? ব্যাপারটা বুঝবা, দেখো আমি কি করি, ব্যাপারটা বুঝবা। আসো, আমরা এখানে ওই যে এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত বলে দিছে? এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত বলে দিছে? এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু বলছে একটা উৎপাদক। তাহলে এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু আমরা 0 ধরি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত পাবো? এক্স ইজ ইকুয়াল টু 3 পাবো। 3টা এখানে বসাও, কত হবে বলো তো? 3 কিউব মাইনাস 4 ইন্টু 3 স্কোয়ার প্লাস 4 ইন্টু 3 মাইনাস এত 27 মাইনাস 36 12 মাইনাস 3, এটা হিসাব করো কত আসে? এটা হিসাব করলে আসবে হচ্ছে 27 মাইনাস হচ্ছে মাইনাস 9। দেখো, এটা কিন্তু আমাদের 0 আসতেছে। দেখো কি বলছে অ্যাকচুয়ালি, যদি এক্স মাইনাস এ, এক্স মাইনাস 3 পি এক্স এর একটা উৎপাদক হয়, এই যেটা আমাদের পি এক্স, এটুকু হচ্ছে আমাদের পি এক্স এর একটা উৎপাদক হয়, তাহলে পি অফ এ মানে কি? এই যে এক্স মাইনাস এটা আমার 0 ধরবো, তাই না? এক্স মাইনাস এটা আমরা 0 ধরলে এক্স ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? এ পাচ্ছি না? এই যে এটা, সেটা আমরা পি এক্স এ ইনপুট দিলাম, এই যে এখান থেকে আমি 0 ধরলে কি পাবো বলো তো ভাইয়া? এক্স ইজ ইকুয়াল টু 3 পাবো। এই যে এক্স ইজ ইকুয়াল টু 3টা আমি এখানে ইনপুট দিলাম, ইনপুট আসলে যদি 0 আসে, এবং 0 আসবেই, 0 আসলে আমাদের এই যে ভাগশেষটা শূন্য হবে।
এটা আমাদের উৎপাদক উপপাদ্য। এটাই আমাদের কি, এটা হচ্ছে আমাদের উৎপাদক উপপাদ্য। আমরা আরেকটা ম্যাথ দেখবো, এটা আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট এক্সাম্পলটা হচ্ছে 2x কিউব, মনে করো px বলে দেওয়া আছে আমাদের 2x মনে করো কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এ টু দি এক্স, হ্যাঁ, ax মাইনাস 9 বহুপদীর একটি উৎপাদক x প্লাস 3 হলে a ইজ ইকুয়াল টু কত। দেখো বলছে পি অফ এক্স, এটা একটা ফাংশন, এটা একটা বহুপদী ফাংশন বা বহুপদীয় রাশি বলতে পারো তুমি। এটা একটা উৎপাদক যদি x প্লাস 3 হয় তাহলে a ইজ ইকুয়াল টু কত। এখানে a কই, এই যে a এর মানটা চাইছে। সো যদি এটা একটা উৎপাদক হয় a এর মানটা আমরা বের করতে পারি উৎপাদক উপপাদ্যের মাধ্যমে। আমরা x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 ধরবো, x এর ভ্যালু বের করব, x এর ভ্যালুটা এখানে আমরা ইনপুট দেব, কত দিব, p অফ মাইনাস 3 ইজ ইকুয়াল টু ইনপুট দিব -3 হোল কিউব -3 হোল স্কোয়ার a ইন্টু -3 -9, ঠিক আছে। কত আসে বলো তো ভাইয়া, -27 ইন্টু 2 -54 প্লাস 3 স্কোয়ার আসছে 9, এটা আসলো আমাদের কত 9 প্লাস মাইনাসে -3a -9, সো +9 -9 কাটা, এটা আসতেছে আমাদের -54 -3a। সো দেখো ভাগশেষ, সরি, উৎপাদক উপপাদ্যের মাধ্যমে আমরা জানি যে এটা যদি একটা উৎপাদক হয় তাহলে p অফ a ইজ ইকুয়াল টু কি হয়, p অফ a ইজ ইকুয়াল টু 0, যেহেতু p অফ a ইজ ইকুয়াল টু 0 হবে অ্যাকর্ডিং টু দা উৎপাদক উপপাদ্য, আমি এখান থেকে বলতে পারি p অফ -3 ইজ ইকুয়াল টু 0 হবে। সেক্ষেত্রে আমি বলতে পারি 54 -3a ইজ ইকুয়াল টু 0। সো দেখো 3a ইজ ইকুয়াল টু কত, -54, সো a ইজ ইকুয়াল টু কত, -18, কারণ 3 18 54, তাহলে a এর মান কত বলো তো ভাইয়া, a এর মান হচ্ছে আমাদের -18, এটা আমাদের অ্যান্সার। দেখো বুঝছো কিনা দেখো, যদি বুঝে থাকো আজকের ক্লাস তোমাদের বীজগাণিতিক হায়ার ম্যাথের চ্যাপ্টার নাম্বার 2 এর ফার্স্ট পার্টের এতটুকুই থাকবে। অর্থাৎ আজকের পার্টে আমরা যা আলোচনা করছি খুবই ইম্পর্টেন্ট কিছু জিনিস আমরা আলোচনা করেছি। আমরা ফার্স্টে আলোচনা করেছি বহুপদী নিয়ে, তারপর আমরা বহুপদী রাশি কি অ্যাকচুয়ালি কিভাবে শনাক্ত করবা, তুমি বহুপদী রাশিকে কয়েকটা টাইপ দেখেছিলাম, তো এই টাইপগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর আমরা দেখেছি হচ্ছে, আমরা কি দেখছিলাম, তারপর আমরা দেখছি হচ্ছে গিয়ে আমাদের এক চলক বিশিষ্ট বহুপদীয় রাশি, দুই চলক বিশিষ্ট বহুপদী রাশি, তিন চলক বিশিষ্ট বহুপদীয় রাশি, এবং এই বহুপদী রাশিগুলোর মান তুমি কিভাবে বের করবে, ঠিক আছে। আমরা একটা মানের জন্য একটা বহুপদী পাচ্ছিলাম। তারপর আমরা দেখেছি হচ্ছে সমমাত্রিক বহুপদী, প্রতিসম বহুপদী, অসমমাত্রিক বহুপদী দেখেছি। তারপর আমরা দেখেছি হচ্ছে ভাগ কিভাবে করব, হ্যাঁ, আমরা হচ্ছে ভাজক এই প্যাটার্নটা দিয়ে বীজগাণিতিক ভাগ করা শিখলাম। লাস্টে আমরা শিখলাম হচ্ছে কি একটা ভাগশেষ উপপাদ্য এবং একটা উৎপাদক উপপাদ্য, এবং আমরা ওই ভাগের একটা শর্ট ট্রিক্স দেখছিলাম, এবং উৎপাদক উপপাদ্যের মাধ্যমে কিভাবে আমরা একটা সমীকরণ বিল্ড আপ করে সেখান থেকে কোন একটা চলকের মান বের করতে পারি, এই টাইপের ম্যাথ আমরা দেখলাম। এবং এই ম্যাথটা কিন্তু সিকিউর 2 নাম্বারের, মানে সিকিউর খ যেটা 4 নাম্বার, সেটার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো আজকের ক্লাসটা তোমরা এসএসসি 26, 27, 28 যেই হো না কেন, যেই ভিডিওটা দেখতেছো, কাইন্ডলি সাবস্ক্রাইব দিস চ্যানেল, কারণ এই চ্যানেলের মধ্যে আমি প্ল্যান করেছি যে তোমাদের হায়ার ম্যাথ এবং ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর এরকম ক্লাস দিয়ে যাব প্লেলিস্ট আকারে, তোমরা দেখে যাতে উপকৃত হতে পারো। এবং তোমাদের যদি কোনো ধরনের রিকোয়েস্ট থাকে কোনো চ্যাপ্টারের উপর, কাইন্ডলি তোমরা কমেন্টে জানাবা। আমাদের ফেসবুক চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের লিঙ্কটা আমরা আমার ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি লিঙ্ক আকারে, এবং আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, তোমরা কাইন্ডলি সেখানে অ্যাড হয়ে যেতে পারো। এবং মজার হ্যাকস, অর্থাৎ তোমরা এসএসসিতে বড় ম্যাথ কিভাবে জাস্ট 5 সেকেন্ডে সলভ করতে পারবা হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে, সেটার বিভিন্ন ধরনের ট্রিক্স আমি তোমাদেরকে দেখিয়ে দিব। সেই ট্রিক্স অনুযায়ী তোমরা যাতে পরীক্ষায় খুব ভালো একটা আউটপুট অ্যাচিভ করতে পারো, সেই প্রচেষ্টায় আমি অলওয়েজ আছি। সো তোমরা যারা আমার ভিডিও দেখছো বা সামনে ইনশাআল্লাহ দেখবা, তোমরা ভিডিওটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, লাইক দিয়ে রাখো, এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলো দিয়ে আমাদেরকে পাশে থাকো। থ্যাংক ইউ ফর দ্য ক্লাস, দেখা হবে সেকেন্ড পার্টে।